চলে যাওয়ার অনেকক্ষণ বাদে কোথায় দেখেছি ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল যে এই মেয়েটাই বাবুর কাছে একবার এসেছিল। এ বাড়িতে সে ঢোকেনি ঠিক জানেন? না, মিতালি দেবীর সঙ্গে দেখা করার চেষ্টা করেনি। আমার তো চোখে পড়েনি, তবে আমাকে তো বাজার হাট রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়। নয়নের মা বলতে পারবে হয়তো। সে কে? কাজের মেয়ে, ডেকে দিচ্ছি। নয়নের মা রোগা, কালো, মধ্যবয়স্কা, খুব পান খায়। সব শুনে টুনে বলল, এসেছিল। কবে? ওই সর্বনেশে ব্যাপার যেদিন হয় তার আগের দিন দুপুরে। দিদিমণি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না, মেয়েটা নিচের ঘরে বসেছিল। দিদিমণি নেমে এসে দেখা করলেন। 2-4টে কথার পরই ওপর থেকে শুনলাম দিদিমণি চিৎকার করে উঠলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই হাসান। আজকে আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ডিটেকটিভ শবর দাশগুপ্ত সিরিজের গল্প ঋণ। আজকে শুনবেন দ্বিতীয় এবং অন্তিম পর্ব। যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। একজন লোক সকালবেলায় একরকম, দুপুরে অন্যরকম, বিকেলে একেবারে আরও অন্যরকম। ধরা যাক লোকটার নাম রমেন বা শ্যামলী। সকালের রমেন বা শ্যামলী বেশ নরম সরম, উদারচেতা, হাস্যমুখ। দুপুরের রমেন বা শ্যামলী নানা উদ্বেগ ও চাপের তিরিক্ষী, রকচটা, মারমুখী এবং কঞ্জুস। বিকেলের রমেন বা শ্যামলী ক্লান্ত, উদ্দেশ্যহীন, হতাশ, পর্যদুস্ত। এই যে একজনেরই নানা প্রকাশ বা স্ফুরণ, এটা ধরতে পারাই হচ্ছে চূড়ান্ত বিচক্ষণতা। রমেন বা শ্যামলীর মধ্যেও তফাৎ আছে। রমেন হয়তো সকালে তিরিক্ষী, বিকেলে নরম, শ্যামলী তার উল্টো। একজন মানুষ নানা অবস্থা, নানা পরিস্থিতি, নানা চাপ, নানা উদ্বেগ ও ব্যস্ততায় অন্য অন্য সব মানুষ হয়ে যায়। সকালের রমেনকে দুপুরে দেখলে রমেন বলে মনেই হবে না। দুপুরের শ্যামলীকে যদি মনে হয় বনলতা সেন, রাতে তাকেই মনে হতে পারে বান্ধবগড় জঙ্গলের ভালুক বলে। জীবন তো এরকমই। রবীন্দ্রনাথ তো বলেই দিয়েছেন, তার জীবনটা হলো নানা রবীন্দ্রনাথকে নিয়ে গাথা একখানা মালা। হোয়াট অ্যান এক্সপ্রেশন! লাজবাব! এই যে সমীরণের মনুষ্য চরিত্র সম্পর্কে সুগভীর গবেষণালব্ধ জ্ঞান, আজ সেই জ্ঞানটাকেই হাতিয়ার করে এগোতে হবে শ্রী রাধিকার অভিসারে যাওয়ার মতোই। পথ দুর্গম, ক্ষুরস্য ধারা, ফণি ফোঁস করছে, পিছলে পড়ে আলুর দম হওয়ার চান্স আছে। তবু রাধা যেমন রোজই কুঞ্জে পৌঁছে যেত, সেও পৌঁছে যাবে। রিস্কটা নেওয়ার দরকার ছিল না, কিন্তু গতকাল জুলেখা বলেছে আজ রাত থেকে থাকতে পারবে না। তার হাজব্যান্ড ব্যাঙ্গালোর থেকে ফিরে আসছে। এই নতুন খবরে যথেষ্ট বিচলিত হয়ে সমীরণ বলল, তুমি তো বিয়েই করনি। মৃদু হেসে জুলেখা বলল, ওরকম বলতে হয়? কোনটা সত্যি বলো তো? আগে যেটা বলেছিলে না এখন যেটা বলছো? যে কোনো একটা, বাট আই অ্যাম লিভিং। এ খবরে মাথায় বজ্রাঘাত হলো তার। সে পাপী, আর কে না জানে পাপীদের জন্যই পৃথিবীতে যত ভয়ভীতির আয়োজন। নেশা করলে সে নানা রকম অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়। একা ফ্ল্যাটে তার পক্ষে থাকা অসম্ভব। খনিকাকে ফিরিয়ে না এনে আর উপায় নেই। তবে হিউম্যান নেচার সম্পর্কে তার জ্ঞান গভীর বলেই তার দৃঢ় বিশ্বাস। সকালের দিকে খনিকার মেজাজ ভালো থাকে। এ সময়টায় সে হাসে, ঠাট্টা ইয়ার্কি বুঝতে পারে। বেশ দয়ালু হয়ে ওঠে তার চোখের দৃষ্টি, ফুল অফ হিউম্যান কাইন্ডনেস। তার হৃদয়ের বালতি তখন উপচে পড়া দয়া দুগ্ধে। তাই আজ সকালে, অর্থাৎ বেলা 8:30টায় সে অত্যন্ত মলিন মুখে এসে বসে আছে খনিকার বাপের বাড়ির বাইরের ঘরে। সে দাড়ি কামায়নি,
পরিষ্কার জামাকাপড় পরেনি এবং মুখে হাসি নেই। ডোরবেল বাজানোর পর ঝিয়ে এসে দরজা খুলে বসিয়ে রেখে গেছে। ফাঁকা ঘর, সোফা সেট, বুককেস, কাশ্মীরি কাঠের পার্টিশন দিয়ে বেশ সাজানো ঘর। একটা বছর 4 বাচ্চা মেয়ে ঘরের কোণে বসে ডল নিয়ে খেলছে। খানিকক্ষণ তাকে লক্ষ্য করে হঠাৎ বলল, তুমি কে গো? আমি আমি একজন পাপী। পাপী কি? এ ম্যান ফুল অফ ভাইসেস, এ সিনফুল ম্যান। তুমি আমার মায়ের বয়ফ্রেন্ড? ও, তাহলে এই মেয়েটি খনিকার মেয়ে। খনিকা খুব তার মেয়ের গল্প করে। বাপের বাড়িতে তার নিঃসঙ্গ দিদির জিম্মায় থাকে, তাতে খনিকা মুক্ত থাকতে পারে, উড়ে উড়ে বেড়াতে পারে। সে বলল, আমি একজন পাপী খুকি। ঝি চা নিয়ে এলো। খনিকা এলো না, তবে চা আসাটা ভালো লক্ষণ। বরফ গলতে চাইছে। ইগোর চৌকাঠটা ডিঙ্গোতে পারছে না। লজ্জার লতা যেন জড়িয়ে ধরছে অভিসারে গমনোদ্যোগী শ্রীরাধিকার দুখানে পা। একটু গলা খাকারে দিল সমীরণ। বাচ্চা মেয়েটা হামটি ডামটি গানটা গাইছে। আজকাল কত বাচ্চাই গায়। সমীরণ চায়ের চুমুক দিল। এই সময়টায় খনিকার হৃদয়ে বালতি ভরে আছে ফ্যানর শীর্ষ দয়ার দুধে। এই সময় সে ভিখিরিকেও ফেরায় না। বাচ্চা মেয়েটার গানে উদ্বুদ্ধ হয়ে সমীরণ একটু গুনগুন করল, ফেরাবি কি শূন্য হাতে? ঘুম ঘুম চোখে সামান্য একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে স্লথ পায়ে ভিতরের দরজায় এসে দাঁড়ালো খনিকা। চোখে নিষ্পৃহ দৃষ্টি। ঢিলা একটা ড্রাগনের ছবিওয়ালা কিমোনো পরনে, চুলগুলো অবিন্যস্ত, চোখে অপার বিস্ময়। এর সবটাই যে অভিনয়ে তা জানে সমীরণ। ওই চাহনি, ওই স্লথ তাচ্ছিল্যের ভঙ্গিমা, ওই উপেক্ষার ভাব, ওর আড়ালেই রয়েছে সেই অমোঘ বালতিটা, টলটল করছে ভরভরন্ত দুধে। উদ্বেল হতে নেই। চায়ের কাপটা নামিয়ে রেখে মাথা নত করে অপরাধীর মতো বসে রইল সে। এও অভিনয়। কমল হাসান বা নাসিরুদ্দিন শাহর সঙ্গে সে এখন পাঞ্জা কষতে পারে। তুমি? প্রশ্নটার জবাব দিল না সমীরণ। দিতে নেই। খুব ধীরে ধীরে সে উঠে দাঁড়াল, মাথা নিচু। বাচ্চা মেয়েটা হঠাৎ বলে উঠল, ও লোকটা পাপী, জানো মা? খনিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি, ওরকম বলতে নেই, ছি। বারে, ওই তো বলল। বেশিক্ষণ ঘাড় নিচু করে থাকার ফলে সমীরণের ঘাড় টনটন করছিল, তবু থাকতে হচ্ছে। খনিকা মুখোমুখি সোফায় এসে আলতোভাবে বসল, বলল, বসো। গলার স্বরটা নরম। সমীরণ খুব সাবধানে ধীরে ধীরে বসল। জুলেখা চলে গেল বুঝি? রাখতে পারলে না? সমীরণ একটু জিভ কেটে ফেলল, ভুলে। সামান্য খসখসে গলায় বলল, জানতে? ও মা, জানবো না কেন? তুমি বেরিয়ে যাওয়ার পর প্রায় তো গিয়ে সব দেখে আসতাম। নবর মার সঙ্গে কথা হতো। সমীরণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাপ কখনো গোপন থাকে না। তা জানি না, তবে যাকে তাকে ডেকে আনছ। আজকাল কি ভীষণ এইডস হচ্ছে তা জানো? পাপের বেতন মৃত্যু। জানি। কেন আমাকে একা ফেলে চলে আসো বলো তো? তুমি কি জানো না আমি একা থাকতে পারি না, বিশেষ করে তোমাকে ছাড়া? সেই জন্যই তো জুলেখাকে তাড়িয়ে দিয়েছি। হয় তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, নইলে বাবা পার্মানেন্টলি ব্যাঙ্গালোর পাঠাতে চাইছে, সেখানেই চলে যাব। জুলেখাকে তুমি মোটেই তাড়াওনি। আলবৎ তাড়িয়েছি, চলো দেখবে। দেখার দরকার নেই, জুলেখাকে তাড়িয়েছি আমি। তুমি? হ্যাঁ, কাল আমি টেলিফোনে ওকে বিকালবেলা ধরেছিলাম। ও, তুমি মহিয়সী। তুমি কি জানো তোমার মতো? থাক খনিকা, ক্ষমা। আর হয় না সমীরণ, আর কিছুতেই, আর কখনো। তোমার কথার কোনো দাম, প্রমিস। এই একবার। না প্লিজ, ফিরে যাও, দয়া করো। ওহ সমীরণ, তোমাকে ছাড়া। মা, ও লোকটা কি পাপী? ছি তোটন, আমি পাপী। পঞ্চমকা। উফ, ওরকম করো না তো, এবারকার মতো। কি জ্বালা বাবা। লক্ষ্মী সোনা, ব্যাঙ্গালোরে যাও না। না না, তোমাকে ছেড়ে
মিথ্যুক মিথ্যুক, ভূতের ভয়ে পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা, হয়েছে। 40 মিনিট বাদে গাড়িতে পাশাপাশি বসে তারা ফিরে আসছিল। ক্ষণিকার গোল মুখশ্রীতে এখনো সকালের সেই অপরাগ ক্ষমাশীলতা, ঘুম ঘুম চোখ, অলস দৃষ্টিতে সামনের দিকে চেয়ে থেকে বলল, মিঠু মিত্রের লাভারটি কে বলতো? মিঠুর লাভার? যাহ, কেউ নেই। আছে। কি করে বুঝলে? জানি হি ইজ এ লাভার। তোমার বান্ধবী বলেছে। কে বান্ধবী? দ্যাট পুয়ার রিচ গার্ল, মিতালি। কি বলেছে? বেশ মাতাল মাতাল হয়ে গিয়েছিল সেদিন। আমার কাঁধে মাথা রেখে কাঁদছিল একটা সময়। তখন বলল, ডু ইউ নো হি হ্যাজ এ লাভার? শি লাভস হিম। কিছুক্ষণ চুপচাপ গাড়ি চালালো সমীরণ। তারপর সতর্ক গলায় জিজ্ঞেস করল, মেয়েটার নাম কি? সেটা বলেনি, সেই জন্যই তো জানতে চাইছি। সমীরণ মাথা নেড়ে বলল, আমিও জানি না। তবে তোমাকে একটা কথা বলি, মাতালদের কথায় কখনো বিশ্বাস করো না। করি না, কিন্তু মিতালিকে সেদিন লক্ষ্য করেছ? শি ওয়াজ এক্সট্রিমলি ডিস্টার্বড। আর সেই জন্যই ওরকম আনানির মতো মদ খাচ্ছিল। ডিস্টার্ব থাকার একটা কারণ তো আছে। ব্যাপারটা লজিক্যাল নয়, কিন্তু শি ওয়াজ ইন লাভ উইথ মিঠু। লজিক্যাল নয় কেন? ডিভোর্সের এতদিন পর এবং এত দূরের দেশে থেকে হঠাৎ প্রেমে পড়ে যাওয়াটা কি স্বাভাবিক? খুব স্বাভাবিক। মিতালির বিয়ে হয়েছিল অল্প বয়সে, তখন ওর ম্যাচিউরিটি ছিল না। পরে যখন ধীরে ধীরে পুরো ব্যাপারটা শান্তভাবে ভেবেছে, তখন হয়তো বুঝতে পেরেছে কাজটা ঠিক হয়নি। মিঠু মিত্র তো চমৎকার মানুষ, টল, হ্যান্ডসাম, কারেজিয়াস অ্যান্ড কাম, কোয়াইট লাভেবল। সমীরণ চুপ করে থাকল। তারপর বলল, এনিওয়ে, সেই রিডিসকভারি অফ লাভ থেকে হয়তো ওরকম রেস্টলেস হয়ে পড়েছিল। মোটেই নয়। শি ওয়াজ ডিস্টার্বড বিকজ শি কেম টু নো দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার উইমেন। তুমি শিওর? শিওর। কে হতে পারে? লেট আস থিঙ্ক। ইয়েস, লেট আস থিঙ্ক। ক্ষণিকা চোখ বুজে ধ্যানস্থ হল। সমীরণ ধ্যানস্থ হতে সাহস করল না, কারণ সে গাড়ি চালাচ্ছে। বেশ কিছুক্ষণ বাদে ক্ষণিকা চোখ খুলে বলল, একটা ব্যাপার মনে পড়েছে। কি সেটা? একটা মেয়ে টেবিলে বিরিয়ানি সার্ভ করছিল। বছর 20-21 বয়স, পরনে একটা সবুজ রঙের গাদোয়াল ছিল, মুখখানা ভারী মিষ্টি, একটু ড্রিমি মুখ, চোখ দুখানা খুব নরম। মনে আছে? একটু গম্ভীর হয়ে সমীরণ বলে, তোমার মনে থাকা উচিত। ডিনারের সময় আমার বাহ্যজ্ঞান ছিল না। ডিনারের অনেক আগেই তো তাকে দেখতে পেয়েছ নিশ্চয়ই। মনে পড়েছে? আমি মেয়েদের দিকে তাকাই না। শুধু তাকাও না, চোখ দিয়ে গিলে খাও। আচ্ছা আচ্ছা, আমাকে মেডিটেট করতে দাও। তার আগে বলো, এই মেয়েটি সম্পর্কে কি বলেছিল মিতালি? কিছু বলেনি। মেয়েটা যখন বিরিয়ানির প্লেট নিয়ে ঘরে ঢুকছিল, তখনই মিতালি একটু শিউরে উঠে যেন হিসিং সাউন্ড করে বলল, শি ইজ ইন লাভ উইথ হিম। ওই মেয়েটাকে মিন করছিল। অফকোর্স। মেয়েটাকে দেখেই যেন রিয়েক্ট করলো। আমি জানতে চাই মেয়েটা কে। সবুজ শাড়ি আর অবুজ মুখ তো? অবুজ মুখ মোটেই বলিনি। এনিওয়ে, মনে পড়ছে না। শোনো, ছেলেরা কখনো মেয়েদের পোশাক মনে রাখতে পারে না। তাহলে কি মনে রাখে? বেশি মনে রাখে চোখ। 2 নম্বর, মুখশ্রী। মুখশ্রীর কথা তো বললাম। ডেসক্রিপশন ইনকমপ্লিট, আমি ভিজুয়ালাইজ করতে পারছি না। চুলগুলো স্টেপ কাট করা। আর কিছু? দুদিকে দুটো মিষ্টি গজদাঁত আছে, হাসলে বেশ দেখায়। যা, ও তো জয়িতা। সে কে? জয়িতা হলো মিতালির খুড়তুতো বোন। যা বলছো কেন? ও সেরকম মেয়েই নয়। কিরকম মেয়ে? ভীষণ ভালো টাইপের, ছেলেদের সঙ্গে মেশে না, খুব লাজুক। ক্ষণিকা একটু হেসে বলল, লাজুকরা বুঝি প্রেমে পড়ে না? তা নয়, কিন্তু মিঠুর সঙ্গে ওর কোনো কানেকশনই নেই যে। খোঁজ নাও, নিয়ে লাভ? জাস্ট কৌতূহল। সমীরণ মিটিমিটি হাসছিল। বলল, জয়িতা যদি কারো প্রেমে পড়ে, তাহলে সে বেচারি ইহজীবনেও জানতে পারবে না যে একটা মেয়ে তার প্রেমে পড়েছিল। তাহলে মিতালি জানল কি করে? ইউ ক্যান বি শিওর? আই এম শিওর। ওকে ওকে, মেনে নিচ্ছি।
তবু মনে রেখো, মিতালি ও কথা বলার সময় মাতাল হয়ে গিয়েছিল। কিন্তু জানি, আমি মিতালিকে সামলাচ্ছিলাম। ন্যাপকিন দিয়ে চোখ মুছে মুছে ঠান্ডা জল খাইয়ে হাত ধরে নিয়ে গিয়ে যখন সোফায় বসিয়ে দিয়ে আসি, সোফায় বসেই হড়হড় করে বমি করে দিল। ভাগ্যিস উঠিয়ে নিয়ে গিয়েছিলাম, নইলে ডিনারটাই নষ্ট হতো। সমীরণ ভ্রুগোজকে বলল, সামথিং ইজ টিকিং। হোয়াইট টিকিং? ইউ মে বি রাইট, আই এম রাইট। খনিকা, শবর দাশগুপ্তের কানে কথাটা গেলে হি উইল মেক দি গার্ল আপসাইড ডাউন। কেন? লোকটা ভীষণ পাজি, তোমাকেও জ্বালাবে। মেয়েটাকে জ্বালালে তোমার ক্ষতি কি? হ্যাভ ইউ গট এ সফট কর্নার ফর হার? আরে না, শি ইজ জাস্ট এ কিড। মোটেই নয়, 20-21 যথেষ্ট বয়স। কি রকম বোন বললে? আপন খুড়তুতো বোন। ওর বাবা অরুণ ঘোষ আমাদের প্রফেসর ছিলেন। মাই গড! কি হলো? একটা কথা মনে পড়ল। জয়িতা হলো অনলি চাইল্ড, 2 ভাইয়ের ওই একটি সারভাইভিং সন্তান। মিতালির নেক্সট অফ কিন। জয়িতা উইল ইনহেরিট এভরিথিং অফ মিতালি। তখন কি তার 13 বছর বয়স নাকি 14? বোধহয় মাঝামাঝি। এলাহাবাদ ব্যাংকের একটা বিশেষ ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলার জন্য তার বড্ড ব্যাকুলতা দেখা দিয়েছিল হঠাৎ। বিশেষ করে কাউন্টারে ছোট্ট মুখখানা বাড়িয়ে সে করুণ গলায় বলেছিল, আমি কি একটা অ্যাকাউন্ট খুলতে পারি? মিঠু কয়েক সেকেন্ড চেয়ে থেকে চিনতে পারল। বাসর ঘরে মেয়েটি অনেক রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিল। মিঠুর কানে লেগে আছে একটা কলি, সখী ভালোবাসা কারে কয়, সে কি সকলই যাতনাময়। একটু হেসে মিঠু বলেছিল, কেন পারবে না? মেয়েটি হাস্যহীন মুখে করুণ দৃষ্টিতে মিঠুর দিকে চেয়েছিল। ওই বয়সেও সে বুঝত তার দিদি মিতালি এই লোকটাকে যাচ্ছে তাই অপমান করেছে, নাকচ করেছে। অথচ মিঠুদাকে তার কি ভালোই লেগেছিল বিয়ের রাতে। কেমন ভদ্র, কেমন গম্ভীর, কি পার্সোনালিটি, আর কি দারুণ ম্যানলি চেহারা। মুগ্ধ, সম্মোহিত হয়ে গিয়েছিল সে। ওই বয়সেই ওই তার প্রথম উথাল পাথাল বুক। মিঠু যদি জামাইবাবু হয়ে থাকত তবে ঠিক সামলে নিত নিজেকে সে। কিন্তু বিয়ের পরেই মিতালিদি এমন করতে লাগল, তারপর ছেড়েই দিল। বড্ড কষ্ট হয়েছিল তার। আবার সেই সঙ্গে অদ্ভুত এক আনন্দ। অ্যাকাউন্ট খোলার পর একদিন, মাত্র একদিনই একটা ভুল করে ফেলেছিল, যার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারে না সে। একদিন টাকা তুলবার ওছিলায় চেকের সঙ্গে জেমস ক্লিপে আটা একটা চিরকুট দিয়েছিল মিঠুকে। তাতে ইংরেজিতে লেখা ছিল, হাউ ডিপলি আই লাভ ইউ। মিঠু চেকটা নিল, চিরকুটটা দেখল, তারপর গম্ভীর হয়ে গেল, ভীষণ গম্ভীর। আর একটা কথাও বলেনি সেদিন। ভয়ে লজ্জায় কুকড়ে গিয়ে সেদিন চলে এসেছিল জয়িতা। 15 দিন বাদে আবার গিয়েছিল। না, এখন আর কোনো ভুল করেনি সে। শুধু কাউন্টারের এক পাশ থেকে অন্য পাশে চোখ তুলে তাকাতে পারেনি। কিন্তু তার হৃৎপিণ্ড এত জোরে শব্দ করছিল সেদিন, মিঠু কি শুনতে পায়নি? পেয়েছিল নিশ্চয়ই, তবু শুধু ভদ্র গলায় একবার জিজ্ঞেস করেছিল, কেমন আছো? তারপর 3 বছর ধরে যতবার ব্যাংকে গেছে ততবারই ওই ভদ্র গলায় একটি প্রশ্ন, কেমন আছো? তার বেশি একটি কথাও নয়, কখনোও নয়। জয়িতা মৃদুস্বরে বলতো, ভালো। আর তার বুকের ভিতরে উত্তাল হয়ে উঠত হৃৎপিণ্ড। 3 বছর বাদে অন্য ব্রাঞ্চে প্রমোশন পেয়ে চলে গেল মিঠু। একবারও বলেও গেল না। জয়িতা অ্যাকাউন্ট তুলে নিল না, অপেক্ষা করল। রসা রোডের দিকে তার যাওয়ার কথাই নয়, তবু স্কুলের পর তার মাঝে মাঝে লেকের দিকে যাওয়ার খুব দরকার পড়তে লাগল। প্রথম প্রথম বন্ধুদের সাথে, তারপর এক এক দিন একা। এলাহাবাদ ব্যাংকে তখন তার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ব্যাংকের দরজা থেকে একটু দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকত, দেখা যেত না। একদিন সাহস করে ঢুকেছিল। অনেককে দেখল যাদের দেখার দরকার ছিল না। তারপর একদিন দেখল মিঠু বেরিয়ে এলো। কোনো দিকে না তাকিয়ে তার বিশাল মোটর বাইকে উঠে ভোঁ করে কোথায় চলে গেল। যথেষ্ট, ওইটুকুই তখন কম নয়। 3 দিন ধরে সেই দেখার রেশ রইল।
একদিন মাকে বলেছিল, আচ্ছা মিঠুদা তো ইচ্ছে করলেই এখন বিয়ে করতে পারে না মা? পারেই তো, অত ভালো ছেলে। তবে করছে না কেন? করবে করবে, হয়তো কথা চলছে। কে খবর রাখে বাবা? কেউ খবর রাখে না। না, সে রাখত। জ্যাঠামশাইয়ের বাড়ি মাত্র 2 স্টপ দূর। সে হঠাৎ হঠাৎ গিয়ে হাজির হতো। এ কথা সে কথা, তারপর মিঠুদার কথা। জ্যাঠামশাই নিজের মেয়ের ওপর সন্তুষ্ট ছিলেন না। বলতেন, আমি কিছু ভুল করিনি, মিতালি একদিন বুঝবে। জ্যাঠামশাই, মিঠুদা কি বিয়ে করবে? তা কি জানি মা, মাঝে মাঝে আসে, খোঁজখবর নিয়ে যায়। লজ্জায় সংকোচে তাকে কিছু জিজ্ঞাসাও করতে পারি না। বিয়ে তো করাই উচিত। বেশি দিনের কথা নয়, মাত্র 1-1.5 বছর আগে একদিন জ্যাঠামশাই বললেন, সামনের শনিবার মিঠুকে খেতে বলেছি। ভারী সংকোচ, কিছুতেই রাজি হয় না। আমি বেশ লম্বা ছুটিতে আমেরিকা চলে যাচ্ছি বলে আজই রান্না করিয়েছি। তুইও একটু আসিস তো মা। হরেনি রাঁধবে, কিন্তু সে পুরনো মানুষ, এখনকার রান্না জানে না। তুই একটু ওই চাইনিজ কিছু একটা রান্না করিস তো। ছেলেটা নিজে রেঁধে খায়, সেদ্ধ পোড়া খেয়েই থাকে হয়তো। তখন তার 19 বছর বয়স। তখন তার কি উদ্বেল হৃদয়। মারাত্মক শনিবারটা যেন ডবল ডেকারের মতো ধেয়ে আসছিল। সেদিন তার মা বাবারও ছিল নিমন্ত্রণ। রেসিপির বই দেখে খুব যত্ন করে সে রেঁধেছিল চিলি চিকেন আর প্রন ককটেল। জ্যাঠামশাইয়ের ছোট খাওয়ার টেবিলে 4 জন খেতে বসেছে। জ্যাঠামশাই, মা, বাবা আর মিঠু। মুখ তুলে মিঠুই হঠাৎ বলল, এ কি, তুমি বসবে না? সবেগে মাথা নেড়ে সে বলেছিল, না, আমি সার্ভ করব। তাই কি হয়? বসে যাও, সবাই একসঙ্গে খাই। শুনে সবাই হা হা করে উঠল। হ্যাঁ হ্যাঁ, তুইও বসে যা, হরেন সার্ভ করবি। কেমন একটা অ্যারেঞ্জমেন্ট হলো। তাকে বসতে হলো মিঠুর বাঁ পাশে, কাঁধ ঘেঁষে। চোখ মুখে লজ্জায় ঝাঁ ঝাঁ করছিল তার। মুখ তুলতে পারে না, খাবে কি? আর তখন মিঠুর গা থেকে একটা মিষ্টি পুরুষালী উত্তাপ আসছিল, আর মাদক একটা গন্ধ। সে একটুও বুঝতে পারছিল না কারো কথা। মিঠু হঠাৎ বলল, এসব তুমি রেঁধেছ? বাহ, খুব ভালো রাঁধতে পারো তো তুমি। আর কি পারো বলো তো? গান গাইতে পারো? জানি। আর কিছু? কিছু না। মা বলল ফিলোসফিতে অনার্স নিয়ে বিয়ে পড়ছে। সে আমি জানি। জানে? কি করে জানে মিঠু? ডিনারের পর অনেক রাত অবধি গল্প হয়েছিল। না, জয়িতা কথাই বলেনি, শুধু কাছাকাছি একটা দূরত্বে বসে অনুভব করেছে মিঠুকে। সে এক অতলান্ত অনুভূতি। কি যে হচ্ছিল তার বুকের ভিতরে। মিঠু কি তাকাচ্ছিল তার দিকে? সে দেখেনি, কিন্তু সে জানে চোর চোখে মিঠু বহুবার দেখেছিল তাকে, বহুবার। মা বাবার সঙ্গে সে যখন বেরিয়ে আসছিল, তখন তার সঙ্গে সঙ্গে মিঠুও। বিদায় নেওয়ার একটু আগে হঠাৎ দুপা পিছিয়ে তার সঙ্গ ধরে বলল, তোমার চিরকুটটার জবাব দেওয়া হয়নি, একদিন দেব। লজ্জায় মরে যাচ্ছিল সে, নার্ভাস। মিঠুর মোটর বাইকের শব্দ যতক্ষণ শোনা গিয়েছিল, ততক্ষণ তার শরীরে ঝংকার। চিরকুটের জবাব দেবে বলেছিল মিঠু। জবাবটা এলো মাসখানেক পর, এবং অভিনব উপায়ে। ডাকে তার কাছে এলো সাদার্ন ক্লাবের ভর্তি হওয়ার একটা ফর্ম। সেই ফর্মের এক কোণে ছোট্ট করে লেখা, প্লিজ মিঠু। হাসবে না কাঁদবে ভেবেই পেল না জয়িতা। এটা কি রসিকতা নাকি অন্য কিছু? অনেক ভেবে সে বুঝতে পারল মিঠু হয়তো তার সঙ্গ চায়, কিন্তু সঙ্গ পাওয়ার জন্য কোনো উপায় হয়তো ভেবে রাখিনি। অল্প বয়সীদের মতো মাঠে ময়দানে বা হোস্টেলে বা হোটেলে রেস্টুরেন্টে বসে প্রেম করা হয়তো মিঠুর পছন্দ নয়। হয়তো সাদার্ন ক্লাবে ব্যায়াম বা মার্শাল আর্টের ক্লাসে তারা অনেক কাছাকাছি হতে পারবে। অনেক লজ্জা, সংকোচ, অনেক দ্বিধা জয় করতে হয়েছিল জয়িতাকে। একদিন কুণ্ঠিত পায়ে হাজির হলো সাদার্ন ক্লাবে। তাকে দেখে মিঠুর মুখে ভারী চমৎকার একটা হাসি ফুটে উঠেছিল। সেই হাসিটাই তার প্রথম উপহার।
জয়িতা জীবনে কখনো কোনো খেলাধুলা বা ব্যায়াম করেনি। প্রথম প্রথম তার শরীরে কি ব্যথাই না হয়েছিল, তবু করত। মিঠু বলতো, কদিন পরেই দেখবে শরীর কেমন হালকা আর ফিট লাগবে। কখনো তাদের মধ্যে স্পষ্ট করে কোনো ভালোবাসার কথা হয়নি, সবসময় তার দরকারও হয় না। ভালোবাসার মধ্যে একটা নীরবতাও কি নেই? সে নিজে প্রগল্ভ নয়, মিঠুও কম কথার মানুষ। তারা খুব কাছাকাছি হতো। যখন ক্যারাটে ক্লাসের পর মিঠু তাকে মোটর বাইকের পিছনে চড়িয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে দিত। কখনো পাড়ায় ঢুকত না বা বাড়িতেও আসতো না। বলতো, মেলেমেশাটা একটু গোপন থাকাই ভালো, নইলে তোমাকে লোকে বদনাম দিতে চেষ্টা করবে। বাড়ির লোকের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু গোপন করলেও খুব গোপন থাকেনি তাদের সম্পর্ক। মাস কয়েক বাদে একদিন মা তাকে ধরল। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? কি ব্যাপার মা? তোর কি মিঠুকে পছন্দ? কি লজ্জা, কি লজ্জা! মাটিতে মিশে যেতে ইচ্ছে হয়েছিল তার। জবাব এলোই না মুখে। মা বলল, মিতালির সঙ্গে ওর বিয়েটা হয়েছিল, সেইটাই একটা খারাপ ব্যাপার। নইলে মিঠু তো চমৎকার ছেলে। ভালো করে ভেবে দেখো। ভেবে দেখবে? ভেবে দেখার কি আছে? তার তো মিঠুময় জগৎ। মিঠু ছাড়া সে আর কিছু ভাবতেই পারে না। মা তার নীরবতারও অর্থ ধরতে পারল। বলল, বেশ, তোর বাবাকে বলি, মনে হয় অমত করবেন না। কিন্তু বিয়ে ঠিক হয়ে গেলে মেলেমেশাটা বন্ধ করতে হবে। এক অপার্থিব আলোয় যেন ভরে গেল জয়িতার জগৎ। এত আনন্দ যে জীবনে আছে তার জানাই ছিল না। সেদিন সন্ধেবেলা সে খুব লাজুক গলায় মিঠুকে বলল, মা জানতে পেরেছে। মিঠু সামান্য অবাক হয়ে বলল, কি করে জানলেন? তা তো জানি না, তবে অমত করেনি। মিঠু একটু চুপ করে থেকে খুব ধীর কণ্ঠে বলল, মিতালি আমার আত্মবিশ্বাস নষ্ট করে দিয়ে গিয়েছিল, তুমি তা ফিরিয়ে দিয়েছ। আমার জন্য আর এতটা কেউ করেনি তোমার মতো। জয়িতা খুব ফিসফিস করে বলেছিল, এখন কি হবে? মিঠু একটু হেসে বলল, কি হবে জানো না বুঝি? মাথা নেড়ে জয়িতা বলল, না তো। এই প্রথম তাদের মধ্যে ভালোবাসার সংলাপ। এইটুকুই মাত্র কথা, কিন্তু উত্তাপ আর আবেগে যেন মাখামাখি। মিঠুর মোটর বাইক সেদিন যেন মাটিতে নয়, আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। কথাটা বাবার কানেও তুলল মা। তার বাবা মাত্র 1 মিনিট চিন্তা করে বলল, হোয়াই নট? বয়সের তফাৎটা একটু বেশি, তা হোক, তাতে ভালোই হবে। মিঠুর প্রতি যে অন্যায়টা হয়েছে, এতে তারও খানিকটা শোধবোধ হবে। কোথাও কোনো আপত্তি উঠল না। মসৃণ একটা পরিণতির দিকেই যাচ্ছিল তারা। কিন্তু আপত্তি উঠল অপ্রত্যাশিত একটা জায়গা থেকে। জ্যাঠামশাই আমেরিকা থেকে ফিরে আসার পর বাবা একদিন গিয়ে তাকে বললেন ব্যাপারটা। জ্যাঠামশাই যেন ভীষণ চমকে উঠে বললেন, না না, তা হয় না, তা কিছুতেই হয় না। জয়িতার বাবা অবাক হয়ে বললেন, কেন হয় না? কোথাও তো বাধক দেখছি না। জ্যাঠামশাই বারবার বললেন, বাধা আছে, সে তুই বুঝবি না। জ্যাঠামশাই আর ব্যাখ্যা করেননি, ব্যাখ্যা করার সময়ও আর পাননি। পরদিনই গভীর রাতে বাথরুমে পড়ে গিয়ে তিনি মারা যান, সেরিব্রাল। খুব কেঁদেছিল জয়িতা। একটা সম্পর্ক শেষ হয়ে গেল। মিঠু তার ভূতপূর্ব শ্বশুরের শ্মশান বন্ধু হয়েছিল। দুদিন বাদে এয়ারপোর্টে মা বাবার সঙ্গে জয়িতা গিয়েছিল মিতালিকে নিয়ে আসতে। কি উদ্ভ্রান্ত শোকাহত চেহারা মিতালির। এক ঝটকায় যেন বয়স বেড়ে গেছে অনেক। বাবার খুব ইচ্ছে ছিল মিতালিকে নিজের বাড়িতে নিয়ে আসে। মিতালি বলল, না কাকু, তার দরকার নেই। ও বাড়িতে বাবার কত স্মৃতি আছে বলতো, বরং জয়িতা কয়েকদিন আমার সঙ্গে থাক, নইলে আমার একা লাগবে। প্রথম 2-4 দিন শোকের ভাবটা কাটিয়ে ওঠার পরেই তাদের দুই বোনের মধ্যে কথার ফোয়ারা খুলে গেল। দিনের বেলায় জয়িতার কলেজ, মিতালিরও উকিল অ্যাটর্নির কাছে বা ব্যাংকে যাওয়া। গল্প হতো রাতে, দোতলায় শোয়ার ঘরে মস্ত খাটে পাশাপাশি শুয়ে। শ্রাদ্ধ বা নিয়মভঙ্গ কোনো অনুষ্ঠানে মিঠু আসেনি, কিন্তু এক সন্ধেবেলা সাদার্ন ক্লাব থেকে বেরিয়ে মাঠের ওপর খানিকটা একসঙ্গে হেঁটেছিল দুজন। মিঠু একটু চিন্তিত। বলল, জয়িতা, মিতালি আমাকে কিছু বলতে চায়। কি? তা জানি না,
কিন্তু তোমাকে একটা অনুরোধ করব। বলুন না। তুমি আমাদের কথা, তোমার আমার কথা মিতালিকে জানিয়ে দিও। কেন? আমার যে ভীষণ লজ্জা করবে। তোমার লজ্জা নিয়েই তো হয়েছে আমার বিপদ। মিতালি দিদির সঙ্গে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, মিতালি আমার ব্রাঞ্চে গিয়েছিল। ও মা, শি ইজ এ বিট অফ রিপেন্টেন্ট। জয়িতার বুক অজানা ভয়ে অন্ধকার হয়ে গিয়েছিল। সে উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল, তাহলে কি হবে? মিঠু একটু হাসল। কি হবে তুমি জানো না? বলুন না। মিতালি অনেক দূরে সরে গেছে জয়িতা। জয়িতার বুকে সে যেই কাঁপুনে উঠল তা বোঝাতে পারবে না। মিতালি মস্ত পার্টির আয়োজন করল, ককটেল ডিনার। জয়িতার ইচ্ছে ছিল পার্টির পর মিতালিকে ফাঁক বুঝে বলবে কথাটা, কিন্তু কি হলো? আগের রাতে যখন দু বোনে কথা হচ্ছিল তখন মিতালি বলল, তুই কি প্রেমে পড়েছিস? জয়িতা অবাক হয়ে বলল, কেন বলো তো? তোর মুখ চোখ বলছে, তোর গলার স্বর বলছে, তোর আনমনা ভাব বলছে তুই প্রেমে পড়েছিস। জয়িতা দুহাতে মুখ ঢেকে ফেলেছিল। লজ্জার কি আছে বল না। জানি না। তার মানে সত্যি প্রেমে পড়েছিস? কে রে? জয়িতা একটা বুদ্ধির কাজ করল, বলল, আজ নয় মিতালিদি, কাল বলবো। কেন? কাল কেন? জয়িতা বলেনি। সেই রাতটা সে ভালো করে ঘুমাতেও পারেনি। পরদিন সকাল থেকেই ঘরদোর সাজানো, পরিষ্কার করা এসব নিয়ে ব্যস্ত রইল তারা। দুপুরে খাওয়ার টেবিলে যখন দুজনে মুখোমুখি, তখন মিতালি জিজ্ঞেস করল, কাল বলিসনি, আজ বলবি? বলবো, খেয়ে নাও, তারপর বলবো। খেতে খেতে মিতালি বলল, ছেলেটা ভালো? জানি না। ভালো করে বলছিস না কেন? বলবো মিতালি দি, বললে তুমি রাগ করবে না? রাগ করব? তুই কাউকে ভালোবাসলে আমার রাগ করার কি? খাওয়া তখন শেষের মুখে। জয়িতা শুধু মিঠুর আদেশ পালন করার জন্যেই তার সব লজ্জা, সংকোচ আর ভয় মুঠোয় ধরে রেখেই বলল, মিঠুদা। কে বললি? বলে অবাক হয়ে চেয়ে রইল মিতালি দি। জয়িতা মাথা নিচু করে টেবিল ছেড়ে পালিয়ে গেল। সে কি বিস্ফোরণ ঘটিয়েছে সেটা বুঝতে একটু সময় লেগেছিল তার। মিতালি বজ্রা হতের মতো কিছুক্ষণ বসে রইল খাওয়ার টেবিলে। তারপর একতলায় লিভিং রুমের সোফায় অনেকক্ষণ পড়েছিল চুপচাপ। তারপর ডেকোরেটরের লোকেরা এলো ডাইনিং হলে টেবিল চেয়ার সাজাতে। এলো ক্যাটারার। তাকে উঠতে হলো। আড়াল থেকেই তাকে লক্ষ্য করছিল জয়িতা, সামনে যায়নি। মিঠু এলো বিকেলের দিকে। হঠাৎ দৃশ্যটা এই জীবনে কখনো ভুলতে পারবে না জয়িতা। দোতলায় সাজছিল মিতালি। সিঁড়ি দিয়ে নেমে এসে মিঠুর দিকে চেয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর হঠাৎ একটা অস্ফুট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল মিঠুর বুকে, ভগ্ন স্তূপের মতো। শুধু বলছিল, প্রবল কান্না ভেদ করে বলছিল, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। মিঠু পাথরের মতো দাঁড়িয়ে রইল। জয়িতা চলে গেল পিছনের বাগানে। এই দৃশ্যের সাক্ষী হয়ে থাকা তার পক্ষে অসম্ভব। তাকে গিয়ে পিছনের বাগানে ধরল মিতালি। চোখের জল মুছে ফেলেছে, মুখে একটা হাসি ফুটিয়েছে অনেক কষ্টে। তাকে দুহাতে আঁকড়ে ধরে বলল, বেশ করেছিস, বেশ করেছিস, আমি খুশি হয়েছি, বিশ্বাস কর। জয়িতা বিশ্বাস করেনি, তবু বলেছিল, আমি তো জানতাম না মিতালি দি। মিতালি একটু চুপ করে থাকার পর বলল, এ কি জানার মতো কথা? কিচ্ছু নয় রে, আমি তো একটা পাগল, কত ভুল করেছি জীবনে, সব ঠিক হয়ে যাবে। মুখে বলল, কিন্তু কিছুই ঠিক ছিল না সেদিন মিতালির। জন্মে মদ ছইনি, সেদিন জলের মতো খেলো। কত কি উল্টো পাল্টা বলতে লাগলো লোকজনকে, কেঁদে ফেলল, হাসতে লাগলো। কিছু ঠিক ছিল না। পার্টি শেষ হওয়ার একটু বাদেই চলে এসেছিল জয়িতা। বুক ভার, মনে ভয়, অনিশ্চয়তা। এই অদ্ভুত পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি ঘটবে? জয়িতা দেবী, মিতালি দেবীর খুনের কেসে আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে। কিন্তু পুলিশকে তো আমি যা বলার বলেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তদন্ত যত এগোয় ততই নতুন নতুন তথ্য বেরোতে থাকে।
নতুন নতুন সত্য উদ্ঘাটিত হতে থাকে। একটু শক্ত বাংলায় বলে ফেললাম, মাফ করবেন। আর যত এসব থেকে দূরে থাকি ততই মামলার প্যাটার্নটা পাল্টে যেতে থাকে। পরিবর্তিত পরিস্থিতিতে আবার নতুন করে জেরা করা ছাড়া আমাদের উপায় থাকে না। মিঠু মিত্র নামে আপনি কি কাউকে চেনেন? চিনব না কেন, উনি আমার জামাইবাবু। বাহ, বেশ বেশ। কতদিন চেনেন? মিতালি দিদির বিয়ের সময় থেকে। চমৎকার! আপনি নিজেই বলছেন যে উনি আপনার জামাইবাবু। তার মানে কি এই যে উনি এখনও আপনার জামাইবাবু এবং আপনি ওর শালি? তার মানে মানে বিয়ের ইমিডিয়েট পরেই যে ওদের ডিভোর্স হয়ে যায়, এটা কি আপনার জানা নেই? কেন থাকবে না? আফটার ডিভোর্স যখন আইনত স্বামী আর স্ত্রীর সম্পর্ক থাকে না, তখন সেই বিয়ের সূত্রে গড়ে ওঠা আত্মীয়তার সম্পর্কগুলো কি থাকে না? থাকা উচিত। ও হ্যাঁ, সেই অর্থে আমাদের সম্পর্ক নেই। অন্য কোনো অর্থ আছে কি? তার মানে মিঠু মিত্র আর আপনার জামাইবাবু নন, আপনি ওর শালী নন, কিন্তু তাতে কিছু আসে যায় না। আত্মীয়তা ছাড়াও তো কত রকমের সম্পর্ক হয়। আমি জানতে চাই, মিঠু মিত্রের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল কি? ছিল। সেটা কি রকম? চেনা জানা ছিল। আর কিছু? আমি সাদার্ন ক্লাবে ক্যারাটে শিখতাম, উনি ওখানকার ইনস্ট্রাক্টর। বাহ, চমৎকার! ক্যারাটে শিখতেন? হঠাৎ ক্যারাটে কেন? ইচ্ছে হলো। আপনি কি স্পোর্টিং টাইপ? খেলাধুলো ভালোবাসেন? বাসি। স্কুল কলেজে স্পোর্টসে নেমেছেন কখনো? না। ফুটবল ক্রিকেট বোঝেন? না, একটু আধটু। কখনো দৌড়ঝাঁপ করেছেন? না। তবু হঠাৎ ক্যারাটে শেখার ইচ্ছে হলো? হ্যাঁ। বেশ বেশ। আপনার বাড়ি থেকে সাদার্ন ক্লাব বেশ খানিকটা দূর। আপনি কিসে করে যাতায়াত করতেন? বাসে। বাসে যেতেন এবং আসতেন? হ্যাঁ। ভালো করে ভেবে বলুন, বাসে যেতেন এবং আসতেনও? কখনো কখনো মিঠুদা মোটর বাইকে পৌঁছে দিতেন। বাহ, বেশ বেশ। ওদের বিয়ের সময় আপনার বয়স কত ছিল? 12-13। এখন কত? 20 চলছি। গুড। আপনি কি জানেন যে আপনারা, মানে অর্থাৎ আপনার বাবা মা এবং আপনি, বিশেষ করে আপনি মিতালি ঘোষের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী? জানি না। শুধু কলকাতার বা পশ্চিমবঙ্গের নয়, মিতালি দেবীর আমেরিকার যাবতীয় বিষয় সম্পত্তির এবং টাকা পয়সারও আপনারই ওয়ারিশন, জানেন? সেরকম কথা কিছু শুনিনি। শুনবেন, কারণ আপনারাই মিতালি দেবীর নেক্সট অফ কিন। হতে পারে। আপনি না জানলেও অন্য অনেকেই কিন্তু খবর রাখত যে বরুণ ঘোষ ও তার মেয়ে মিতালি ঘোষের নিকটাত্মীয় আপনারাই। আপনারাই তাদের ওয়ারিশন। জয়িতা চুপ করে রইল। সাধারণ ক্লাবে আপনি কবে ভর্তি হয়েছেন? 2 বছর হবে। নিজে থেকে গিয়ে ভর্তি হলেন? হ্যাঁ। মানে হঠাৎ আপনার ক্যারাটে শেখার ইচ্ছে হলো আর সঙ্গে সঙ্গে সাধারণ ক্লাবে ভর্তি হলেন, ব্যাপারটা এভাবেই ঘটেছিল কি? হ্যাঁ। আপনি কি জানতেন মিঠু মিত্র ওখানে ক্যারাটে শেখান? জানতাম। তার মানে কি ওর কাছেই ক্যারাটে শেখার আগ্রহ ছিল আপনার? ঠিক তা নয়, মিঠুদা থাকলে সুবিধে হবে তাই। সুবিধে নানা রকমই আছে। বাইদি ভাই, মিঠুবাবুকে আপনি কি বরাবরই মিঠুদা বলে ডাকেন নাকি জামাইবাবু? মিঠুদা। কেন? বাঙালি মেয়েরা তো বড় ভগ্নিপতিকে সাধারণত জামাইবাবু বলেই ডাকে, অনেকে দাদাও ডাকে। হ্যাঁ, তা বটে। আপনি দাদাটাই প্রেফার করেন তাহলে? হ্যাঁ। বাহ, বেশ বেশ। মিঠু মিত্র মাঝে মাঝে আপনাকে মোটরবাইকে লিফট দিতেন? হ্যাঁ। মাঝে মাঝে না রোজ? রোজ নয়, প্রায়। একটু ভেবে বলুন, ক্যারাটে ক্লাবের অন্য মেম্বাররা যদি বলে রোজ? রোজ পৌঁছে দিলেই বা ক্ষতি কি? ক্ষতি? ক্ষতির প্রশ্নই ওঠে না। আমরা সত্যি কথাটা জানতে চাইছি মাত্র। রোজ। বাহ, এই তো চাই।
কবে থেকে আপনাদের মধ্যে শালী আর ভগ্নিপতির সম্পর্কটা ঘুচে গিয়েছিল বলতে পারেন? না, জানি না। আপনাদের মধ্যে সম্পর্কটা কি কেবল প্রশিক্ষক এবং শিক্ষার্থীর? হ্যাঁ। একটু ভেবে বলুন, কারণ আমাদের সংগৃহীত তথ্য অন্য কথা বলছে। কি বলছে? আপনাদের মধ্যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আপনারা পরস্পরকে ভালোবাসেন। শুধু তাই নয়, আপনাদের বিয়ের কথাও চলছে। হ্যাঁ, ঠিক বলছি? জয়িতা খানিকক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলল, হ্যাঁ। দয়া করে বলবেন কি যে এই প্রেম এবং বিয়ের ব্যাপারে আসল ইনিশিয়েটিভ কার বেশি, আপনার না মিঠু বাবুর? আমার। আপনার? হ্যাঁ। মিতালি দিয়ে ওকে ডিভোর্স করার পর থেকেই আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ডিভোর্স না করলে তা জানি না, হয়তো মেনে নিতাম। বাহ, কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে। কিসের খটকা? মিতালি দেবী হঠাৎ মারা গেলে আপনি যে ওর বিপুল সম্পত্তি পাবেন এটা মিঠুবাবুর মতো বুদ্ধিমান লোকের না জানার কথা তো নয়। তাতে কি হলো? আপনার সঙ্গে প্রেমের ব্যাপারে ওরই আগ্রহ বেশি থাকার কথা, তাই না? আমি বুঝতে পারছি না। যাকে, এখন বলুন, মিতালি দেবী ফিরে আসার পর থেকে কি আপনি ওর সঙ্গে ওদের বাড়িতে থাকতেন? হ্যাঁ। মিতালি দিদি লোনলি ফিল করছিলেন, তাই আমাকে থাকতে বলেন। একটানা ছিলেন? হ্যাঁ, তবে রাতটা। দিনের বেলায় আমার কলেজ থাকতো, মিতালিদিরও কাজ থাকতো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কিন্তু খুনের রাতে আপনি ছিলেন না? না। কেন জানতে পারি? সেদিন মিতালি দিদি অনেক মদ খেয়ে মাতাল হয়ে যান। মাতলামিকে আমি ভীষণ ভয় পাই। ঠিকই তো, মাতলামি মোটেই পছন্দ করার জিনিস নয়। আচ্ছা, মিতালি দেবী কি প্রায় ড্রিঙ্ক করতেন? না, কখনো নয়। তাহলে সেদিন ড্রিঙ্ক করলেন কেন বলতে পারেন? না। না, আপনি তার সঙ্গে বেশ কয়েকদিন একটানা বাস করেছেন, তবু জানেন না তিনি হঠাৎ সেদিন কেন ড্রিঙ্ক করলেন? না। আপনাকে তিনি কিছু বলেননি? না। আপনি কিছু দেখেননি? না। কিছু অনুমানও করেননি? না। সেদিন মিঠুবাবুর সঙ্গে মিতালি দেবীর দেখা হয়েছিল, তা তো জানেন? জানি। তাদের মধ্যে কি কথা হয়? আমি শুনিনি। আপনি কি জানেন যে মিতালি দেবীর মিঠুবাবুর প্রতি মনোভাব বদলে গিয়েছিল? না, আমি জানতাম না। জানতাম না মানে তখন জানতেন না, কিন্তু এখন জানেন? এখনও জানি না। এই জেরক্স কপিগুলো দেখুন তো, এ কি মিতালি দেবীর হাতের লেখা? হ্যাঁ। কষ্ট করে একটু পড়বেন কি? সবটা পড়ুন। জয়িতা পড়ল। শবর দাশগুপ্ত ঈগলের চোখে চেয়ে রইল তার মুখের দিকে। পড়ার পর জয়িতার হাত থেকে কাগজগুলো ফেরত নিয়ে শবর তার ব্রিফকেসে ঢোকাতে ঢোকাতে বলল, কিছু বুঝতে পারলেন? হ্যাঁ। মিতালিদি মিঠুতার প্রতি সফট হয়ে পড়েছিল। এক্স্যাক্টলি। আপনি কি জানেন যে ওর সেই সফটনেস এতটাই ছিল যে উনি মিঠু মিত্রকে ওর যাবতীয় বিষয় সম্পত্তির কাস্টোডিয়ান করে দিয়েছেন? জানি, মিঠুদা বলেছি। জয়িতা দেবী, মিতালি দেবীকে কে খুন করেছে বলে আপনার মনে হয়? জানি না। জানতে বলছি না, লজিক্যাল অনুমান বলে তো একটা ব্যাপার আছে। আমি জানি না। তাহলে ঘটনাগুলো একটু সাজিয়ে দিই, আপনার সুবিধে হবে। গল্পের মাঝখানে একটু বিরক্ত করি। যেহেতু এই পর্যন্ত শুনে ফেলেছেন, তার মানে গল্পটি আপনার শুনতে ভালোই লাগছে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না যেন। তাহলে বাকিটা শোনা যাক। মিঠু মিত্র একজন বড়লোকের একমাত্র সন্তান মেয়েকে বিয়ে করেছিলেন। বড়লোকের সুন্দরী মেয়ে, যাকে বিয়ে করার মতো যথেষ্ট যোগ্যতা তার ছিল না। বরুণ ঘোষের বেনামা অ্যাকাউন্ট এবং সম্ভবত আরও 2-4টি গুপ্ত খবর তিনি জানতেন। মেবি দেয়ার ওয়াজ এ টাচ অফ ব্ল্যাকমেল ইন দ্য ম্যারেজ, কিন্তু বিয়ে টিকল না। মিতালি দেবী ডিভোর্স করে আমেরিকায় চলে গেলেন। সুতরাং মিঠু মিত্রের কোনো লাভ হলো না। কিন্তু কপালটা ভালো,
তিনি আপনার সন্ধান পেয়ে গেলেন এবং একটা চমৎকার প্ল্যান করে রাখলেন। প্ল্যানটা অবশ্য একটু ফার ফেস্ট, এটা আমি স্বীকার করছি। হয়তো প্ল্যান ওর ছিল না, কিন্তু সুযোগ এসে গেল। বরুণ ঘোষ মারা গেলেন এবং মিতালি দেবী দেশে ফিরলেন। দেখুন কীরকম গোল্ডেন অপরচুনিটি। মিতালিকে সরিয়ে দেওয়া গেলে দুটো কাজই হয়। এক, বহুকালের হারানো অপমানের শোধ নেওয়া এবং আপনাকে প্রচুর সম্পত্তির উত্তরাধিকারী করে দেওয়া। শুধু তাই নয়, আমেরিকাতেও বেশ ভালো সম্পত্তি থাকায় তার ইনহেরিটর হিসেবে আপনার এবং আপনার হাজব্যান্ড হিসেবে ওরও ভবিষ্যৎ আমেরিকায় যাওয়া এবং গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা খুলে দেওয়া। সুতরাং মিঠু মিত্র এই সুযোগ ছাড়লেন না। কিন্তু মুশকিল দেখা দিল মিঠুর প্রতি হঠাৎ মিতালির প্রেম। মিতালিকে খুন না করে শুধু আবার বিয়ে করে ফেললেই মিঠু মিত্রের উদ্দেশ্য সফল হয়ে যেত। কিন্তু আমার অনুমান তিনি সত্যিই আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছিলেন, তাই মিতালিকে সরিয়ে দেওয়ার প্ল্যানেই স্টিক করে থাকতে হলো। ওর কপাল সত্যি তুলনাহীন, কারণ মিতালি দেবী মারা গেলেই যে আপনি ওর সম্পত্তি বা টাকা পয়সা হাতে পেতেন তা নয়। উত্তরাধিকার আইন কমপ্লিকেটেড এবং সাকসেশন সার্টিফিকেট পাওয়া সময় সাপেক্ষ। সেক্ষেত্রেও মিঠু কেল্লা মেরে দিলেন মিতালি ওকে কাস্টোডিয়ান করে দেওয়ায়। সুতরাং লজিক্যাল কনক্লুশনে যাওয়া কি খুব শক্ত বলে মনে হচ্ছে আপনার? আপনি কাঁদছেন? গুড। আশা করি মূল্যবান চোখের জলটা আপনি সমাজের একজন জঘন্য অপরাধী, একজন ঠান্ডা মাথার খুনির জন্য অপব্যয় করছেন না। এই কান্নাটা যদি অসহায় হতভাগিনী মিতালি দেবীর জন্য হয়ে থাকে, তবে ইট ইজ মোস্ট ওয়েলকাম। আমি আর পারছি না, আমাকে ছেড়ে দিন আজ। জয়িতা দেবী, আর একটা ছোট্ট প্রশ্ন আছে, খুব অপ্রিয় প্রসঙ্গ কিন্তু জরুরি। আপনি বরং টয়লেট থেকে ঘুরে আসুন, চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দেবেন। ইউ উইল ফিল গুড। যান। জয়িতা গেল, অনেকটা সময় নিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিল। তারপর আয়নায় নিজের মুখখানার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। মাত্র 20 বছরের জীবন তাকে কত কিছু শেখাচ্ছে। বাইরের ঘরে এসে বসতেই সবর হাসল। এই তো বেশ নর্মাল লাগছে আপনাকে। গুড। এইবার সে কথাটা বলুন। আপনি কি ভেবে দেখেছেন যে মিতালি দেবীকে খুন করার পিছনে আপনার একটা মোটিভ আছে? আমার? আরে না না, ঘাবড়াবেন না, আমি আপনাকে সন্দেহ করছি না, কিন্তু কথাটা খুব সঙ্গত কারণে উঠতে পারে। আমি কেন খুন করব? করেনও নি, কিন্তু পাবলিক প্রসিকিউটর মে রেইজ এ কোশ্চেন। প্রশ্ন তুলতে পারে মিঠু মিত্রের উকিলও। সব দিক ভেবে রাখা ভালো। আমি কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি। আপনি মিঠুকে ভালোবাসেন, ঠিক তো? হ্যাঁ, ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। স্বীকার করেন? হ্যাঁ। আপনি যখন মিতালি দেবীর বাড়িতে ছিলেন তখন নিশ্চয়ই আপনার দু বোন অনেক বিষয়ে কথা বলতেন। হ্যাঁ, আমরা রাত 2-3টে পর্যন্ত আড্ডা মারতাম। গুড। কি বিষয়ে কথা হতো আপনাদের? মোস্টলি আমেরিকা, ওখানকার লাইফস্টাইল, লোনলিনেস, সৌন্দর্য, এইসব নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমেরিকা তো থার্ড ওয়ার্ল্ড পিপলের কাছে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হবেই। খুব স্বাভাবিক। ধরুন প্রশ্ন উঠল যে এইসব গল্পের ফাঁকে ফাঁকে মিতালি দেবী আপনাকে তার হৃদয়ের পরিবর্তনের কথাও জানিয়েছিলেন। তিনি যে আসলে মিঠুকে ভুলতে পারেননি এবং নতুন করে তার প্রেমে পড়েছেন এবং রিকনসিলিয়েশনের চেষ্টা করেছেন, এসব কথা বলেছেন। না, মিতালি দিদি বলেননি। আহা, সে তো বটেই, কিন্তু প্রশ্ন উঠলে কি করবেন? বিশেষ করে প্রশ্নটা যদি হয় ভীষণ লজিক্যাল অ্যান্ড ডাউন টু আর্থ। তাই বলছিলাম এগুলো ভেবে রাখা ভালো। কি ভাবব? ধরুন উকিল আপনাকে বলল যে মিতালি দেবীর হৃদয়ের পরিবর্তনের কথা জানতে পেরে আপনি আপসেট হয়ে পড়েছিলেন অ্যান্ড ভেরি জেলাস। কারণ আপনার বয়স মাত্র 20, আপনি অনভিজ্ঞ। হৃদয় জয়ের লড়াইতে আপনি মিতালি দেবীর সঙ্গে নাও পেরে উঠতে পারেন। জেলাসি ইজ এ ডেঞ্জারাস থিং, তাই না? তাছাড়া ইনহেরিটেন্সের প্রশ্ন তো আছেই। মিতালি মারা গেলে আপনি প্রচুর লাভবান হবেন,
সুতরাং আপনি যদি মিতালি দেবীকে মেরে ফেলতে চান সেটাও অস্বাভাবিক বলে মনে করার কিছু নেই। কি বলছেন আপনি? আহা, উত্তেজিত হবেন না। আমি শুধু আদালতের সম্ভাব্য প্রশ্নগুলি আপনাকে অ্যালার্ট করছি। আচ্ছা, মিতালি দেবী তার সেন্টের শিশিগুলো কোথায় রাখতেন আপনি জানেন? কেন জানব না? ও অনেক পারফিউম এনেছিল। কিছু সুটকেসে ছিল, কয়েকটা বের করে ড্রেসিং টেবিলে রেখেছিল। আপনি কি জানেন যে খুনি পালানোর সময় অনেকগুলো সেন্টের শিশি ভেঙে সুগন্ধ ছড়িয়ে দিয়ে গিয়েছিল যাতে পুলিশ কুকুর গন্ধ না পায়? শুনেছি। দ্যাটস গুড। ও বাড়ি থেকে আপনি কটার সময় চলে আসেন? রাত 10টা। একাই ফিরেছিলেন? হ্যাঁ। তখনও পার্টি চলছিল? হ্যাঁ। আপনাকে চলে আসতে কে কে দেখেছে? জানি না। আমি কাউকে কিছু না বলে পালিয়ে চলে আসি পিছনের বাগানের রাস্তা দিয়ে। সেই দিন রাত 1টা থেকে 2টোর মধ্যে আপনি কোথায় ছিলেন? আমার ঘরে। আর কোথায় থাকব? বেশ গন্ডগোলে ফেলে দিলেন। কেন? আপনার কেসটা ফুল প্রুফ নয়। এনিওয়ে, ফর দি টাইম বিং আপনার কথা মেনে নিচ্ছি। ধরুন খুনটা আপনি করেননি, আমি করিনি। ছি ছি, এসব কথা কি? এসব কি কথা বলুন তো? আমি করিনি? ছি ছি ছি, এসব কি কথা বলুন তো? ফের উত্তেজিত হয়ে পড়ছেন? মাথা ঠান্ডা রাখুন। আপনার যাতে বিপদ না হয় তা আমি দেখব, কিন্তু আমার কিছু তথ্য চাই। কি তথ্য? মিঠু মিত্র কেমন লোক? ভীষণ ভালো। ভেবে বলুন। ওকে নিয়ে আমি সবসময় ভাবি। আপনি ওর জন্য সব কিছু করতে পারেন? পারি। ইভেন এ মার্ডার? আমি খুন করিনি। সেটা প্রমাণ সাপেক্ষ। কথাটার জবাব দিন। আমি ওকে ভালোবাসি, ওর জন্য সব ত্যাগ করতে পারি। এর বেশি জানি না। কথাটা লজিক্যাল হলো না, অথচ আপনি লজিক ভালোই জানেন। আপনি ফিলোসফির ছাত্রী। আমার লজিক ওরকম নয়। মিঠুদা খুব ভালো জেনেই আমি ওকে ভালোবাসি। সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন। কারো সম্পর্কে আগ বাড়িয়ে ধারণা করাটা অন্ধবিশ্বাসের মতো। দুনিয়ায় এমন অনেক খুনি আছে যাদের পরম সাধুপুরুষ বলে মনে হয়, অ্যাপারেন্টলি। আমি অত জানি না। না জানাটা কাজের কথা নয়। শুনুন, আপনি যদি খুনটা নাও করে থাকেন তাহলেও আপনি খুনির সাহায্যকারী হিসেবে সন্দেহের পাত্রী হতে পারেন, কারণ আপনার অ্যালিবাই নড়বড়ে। কেউ আপনাকে ও বাড়ি থেকে চলে আসতে দেখেনি। আপনি লুকিয়েছিলেন। রাত গভীর হলে মিঠু ফিরে আসে এবং আপনি তাকে বাড়িতে ঢুকতে সাহায্য করেন। তারপর মিঠু মিতালি দেবীকে খুন করে। আপনি তাকে সেন্টের শিশি দেন। বারান্দা থেকে আপনারা শিশিগুলো ভিতরে ছুঁড়ে ভেঙেছিলেন, তাতে আপনাদের গায়ে সুগন্ধ লাগতে পারেনি। আপনারা নিরাপদে পিছনের বাগানে নেমে পালিয়ে যান। আমার মাথা ঘুরছে। প্লিজ, আর নয়। আহা, এটা একটা অনুমান। এটা একটা রিকনস্ট্রাকশন মাত্র। এরকম নাও হতে পারে। তাহলে আমার ধারণা খুনের সময় মিঠু একাই ছিল, ঠিক কি না? আমাকে কেন টানা হেঁচড়া করছেন? যা হয়েছিল হয়েছিল। পাস্ট ইজ পাস্ট। মিতালির ব্যাপারে আমি কিছু জানি না। লেখাপড়া কত দূর? মাধ্যমিক। তাহলে তো তোমাকে শিক্ষিতই বলতে হয়। পাশ করেছিলে? জি। কোন ডিভিশনে? বললে বিশ্বাস করবেন? বলে কি লাভ? শুনি না। ফার্স্ট ডিভিশনে। বলো কি? অঙ্কে আর ইতিহাসে লেটার ছিল। ওরে বাস! জানতাম বিশ্বাস করবেন না। তবে সার্টিফিকেট আর মার্কশিট দুটোই আমার মায়ের কাছে আছে। মা ঠাকুরের আসনে তোষকের তলায় রেখে দিয়েছে। পড়াশুনো আর এগোয়নি? না। পড়ে কি হবে? কলেজে ভর্তি হয়েছিলে? তাও হয়েছিলাম, তবে কন্টিনিউ করিনি। কেন? পড়াশোনা ফালতু জিনিস। পড়ে উন্নতি করতে গেলে লোকে বুড়ো হয়ে যায়।
অত সময় কি হাতে আছে? বটে, তা তুমি কিসে উন্নতি করতে চেয়েছিলে? মালটাল বেচতাম। কি মাল? সেই সব স্যার পুরনো কাসন্দি, ও ঘেটে লাভ নেই। এই কেসটায় ঝোটমুট আমাকে ধরেছেন, সেটা দেখা যাবে। মিতালিকে চিনতে? চিনব না কেন, সে আমার বউ ছিল। বিয়ে হয়েছিল কালীঘাটে, রেজিস্ট্রি হয়নি। না, ও তখন মাইনর ছিল। তাও তো বটে। কতদিন একসঙ্গে ছিলে? 5-6 মাস হবে। তুমি ওকে মারধর করতে? না, মারব কেন? তখন আশনাই চলছিল। আশনাই কেটে গেল কেন? মিতালি বিগড়ে গেল। ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে বলল, আমি ফিরে যাচ্ছি। তুমি কি করলে? কি করব? হাই তুলে পাশ ফিরে শুলাম। আটকাবার চেষ্টা করলে না? কি লাভ? ভদ্রলোকের মেয়ে একটু টক জালের খোঁজে এসেছিল, টেকার বিয়ে নয়। জানতাম তোমার জন্য ওর জীবনটা বরবাদ হয়ে গিয়েছিল, জানো? কেন স্যার, আমি কি করলাম? আশনাই তো আমি একা করিনি, ওরও ভূমিকা ছিল। কোথায় বাসা করেছিলে? গোবিন্দপুর বস্তিতে। পরে মিতালি দেবীর খোঁজখবর করনি? খোঁজার কি আছে স্যার, পাড়াডি মেয়ে, সব খবরই পেতাম। বটে, মিতালি দেবী যে বিয়ে হয়েছিল, উনি যে আমেরিকায় ছিলেন, সব জানতে? ঘ্যাম মেয়ে, সব জানতাম। তোমার হিংসে হতো না? না স্যার, হিংসে ফিংসে হয়নি। ওসব মেয়ে কি আমার মতো লোকের জন্য? শখ হয়েছিল তাই কেটে এসেছিল। তারপর শখ মিটে গেলে কেটে গেল। মিতালি যে আমেরিকা থেকে ফিরে এসেছিল তা জানতে? কেন জানবো না? বরুণবাবু মারা গেলেন, তাও জানি। তুমি কি করো? চাকরি কিছুদিন করেছিলাম, ব্যাংকে ধোয়া মোছার কাজ, ক্যাজুয়াল স্টাফ। পোষালো না। ধূপকাঠি, লজেন্স, গেঞ্জি, আন্ডারওয়্যার এসবও বেচেছি, কিন্তু সৎ পথে কিছু হলো না। এখন টুকটাক করি আর কি। অসৎ পথে? পুলিশ সব জানে স্যার, নতুন কিছু নয়। মিতালি দেবীর সঙ্গে এবার তোমার দেখা হয়েছিল? হাসালেন স্যার। মিতালি আমাকে পাত্তা দেবে কেন? পাস্ট ইজ পাস্ট। মিঠু মিত্রকে চেনো? মিতালির হাজবেন্ড তো? চিনি স্যার। কি রকম চেনো? খুব ভালো লোক স্যার। ট্যাক্সির জন্য লোনটা তো উনি বের করে দিয়েছিলেন। তোমার ট্যাক্সিও আছে নাকি? ছিল স্যার, গত মাসে বেচে দিয়েছি। মিঠু মিত্র তোমাকে চিনত? মানে তোমার সঙ্গে যে মিতালি পালিয়ে গিয়েছিল তা জানতো? কেন জানবেন না? জেনেও তোমাকে হেল্প করেছেন? হ্যাঁ, জেনেই করেছেন। মিতালি তো দুজনের কাছ থেকেই ভেগেছে স্যার। আমরা লড়ে কি করব? মিঠু মিত্র তাহলে তোমার মতে ভালো লোক? জি। তুমি জি বলছো কেন? হিন্দি ছবিতে বলে, তাই এসে যায়। ধরো যদি তোমাকে বলি, মিঠু মিত্র কোনো কাজ করতে বললে তুমি করবে? করব স্যার। যদি একটা খারাপ কাজ করতে বলে? খারাপ নানা রকমের হয়। ভদ্রলোকের চোখে খারাপ, পুলিশের চোখে খারাপ, কেরানির চোখে খারাপ। সব খারাপই তো একরকম নয় স্যার, ওজন করে দেখতে হবে। তুমি তো ফিলোসোফার দেখছি। জি। পড়াশুনো করলে উন্নতি করতে পারতে। পাস্ট ইজ পাস্ট, ছেড়ে দিন। ছাড়লাম। নিশ্চয়ই জানো যে মিতালি দেবী খুন হয়েছে? জানি। স্যাড কেস। কিভাবে জানলে? সবাই জানে, আমার না জানার কি? ঠিক কথা। কিভাবে খুন হয়? স্ট্যাবিং। আচ্ছা, তুমি যখন মিতালিকে নিয়ে পালিয়ে গিয়েছিলে তখন বরুণ ঘোষ কি পুলিশে রিপোর্ট করেছিলেন? হ্যাঁ স্যার। পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছিল? করেছিল, মিতালি চলে আসার পর। জামিন পেয়েছিলাম। তোমার কি জেল হয়েছিল? না, জামিন পেয়েছিলাম। পুলিশ কেসটা পার্সু করেনি। কেন করেনি? বরুণবাবু বোধহয় পাবলিসিটির ভয়ে পিছিয়ে যান। পুলিশ তোমাকে মারধর করেছিল? জি। তোমার রাগ হয়নি? না স্যার। কার ওপর রাগ করব?
আমাদের লাইফটাই এরকম। মিঠু মিত্রের সঙ্গে তোমার দোস্তি কিভাবে হয়েছিল? ঠিক মনে নেই। একটু ভেবে বলো, ব্যাপারটা জরুরি। যতদূর মনে আছে উনি আমাকে খুঁজে বের করেছিলেন। সেটা কি ওদের বিয়ের আগে না পরে? বিয়ের পর। কতদিন পর? মিতালি ওকে ছেড়ে চলে আসার পর। মিঠু মিত্র তোমাকে খুঁজে বের করেছিলেন কেন? ওর একটা রং আইডিয়া ছিল। কি রকম? উনি ভেবেছিলেন আমি মিতালিকে পিছন থেকে ফুসলাচ্ছি, তাই মিতালি ওর সঙ্গে থাকতে চায় না। উনি কি তোমাকে থ্রেট করেছিলেন? না স্যার। তাহলে? উনি আমাকে খুব ঠেঙিয়েছিলেন। বলো কি? তোমার গায়ে হাত? তুমি তো মস্তান। জি, তবে বাবারও বাবা থাকে কি না? উনি তখন রেগে বয়লার হয়ে গিয়েছিলেন। তুমি উল্টে মারোনি? ক্যারাটে কুম্ফুর সঙ্গে কি পারা যায়? তোমার দলবল? 2-4 জন দোস্ত একটু হাত পা চালিয়েছিল, সুবিধা হয়নি। তারপর? তারপর উনি ভুল বুঝতে পারেন। তারপরই দোস্তিটা হয়ে গেল? অনেকটা সেই রকমই। একটু সময় লেগেছিল। দোস্তিটা কি এখনো আছে? একটু আছে। দেখা হলে উইশ করি। মিঠুর সঙ্গে লাস্ট কবে তোমার দেখা হয়েছে? ঠিক মনে নেই। ভেবে বলো। ওই রকমই সময় হবে। কোন রকম সময়? মিতালির মার্ডারের দিনের কাছাকাছি। নাকি ওই দিনই? তাও হতে পারে। কখন দেখা হয়েছিল? বিকেলের দিকে। কিভাবে? আমি মন্টুর দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, উনি মোটর বাইকে করে চলে যাচ্ছিলেন। তোমার সঙ্গে কথা হয়েছিল কি সেদিন? না, উনি দেখতে পাননি আমাকে। তুমি তো নিশ্চয়ই জানো যে মার্ডারটা হয়েছিল দোতলায়, মিতালি দেবীর শোয়ার ঘরে, রাত 1টা থেকে 2টোর মধ্যে। জি, সব জানি, খবরের কাগজে পড়েছি। এ পাড়ায় নাইট গার্ডরা রাতে পাহারা দেয়। জি, আমিও দিই। বহুত চোর ছেচর চারদিকে। সেই রাতে তোমারও কি ডিউটি ছিল? না স্যার, আমাদের মাসে 2 দিন টার্ম আসে, তবে নাইট গার্ডরা সেদিন রাতে কোনো কিছু সন্দেহজনক দেখেনি। তুমি সেদিন কোথায় ছিলে? ঘরেই ছিলাম। তোমার কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে? ওরকমই ধরে নিন। তদন্তে কিন্তু তাকেও দরকার হতে পারে। তার নাম ঠিকানা বলো। ঠিকানা ফিকানা জানি না স্যার। নাম বলেছিল রীতা দাস। কিরকম মেয়ে? প্রস্টিটিউট না কল গার্ল? একটু অন্যরকম। কিরকম? একটু হায়ার ক্লাসের। তোমরা কোথায় ছিলে? 45 নম্বর বাড়ির পিছন দিকে আমার ঠেক, সেইখানেই ছিলাম। মেয়েটা কোথায়? নেই। পরদিন সকালে উঠে দেখি হাওয়া। হাওয়া? তোমাকে বলে যায়নি? না স্যার, রাত্রিরে আমার ঘুমটা একটু গাঢ় হয়, টের পাইনি। তার সঙ্গে কবে তোমার প্রথম দেখা হয়? 2 দিন আগে। কীরকম ভাবে দেখা হয়েছিল? আমি একটু আধটু ড্রিঙ্ক করি একটা দেশি মদের আস্তানায়, সেইখানেই। কে আলাপ করেছিল, তুমি না ও? মেয়েটাই। বারটা কোথায়? বার নয় স্যার, ঠেক এই কাছেই, ভবানীপুরে। তাকে আগে কখনো দেখেছ? না। একটু ছোটোখাটো ছিপছিপে চেহারা কি? হ্যাঁ। আপনি চেনেন স্যার? চিনি বলেই মনে হচ্ছে। এবার খুব ভালো করে ভেবে জবাব দাও। সেদিন অর্থাৎ মিতালি দেবীর খুনের দিন তুমি কখন ড্রিঙ্ক করতে শুরু করেছিলে? রাত 8টার পরে সাধারণত আমি খাই। ঘরে বসে খাচ্ছিলে? হ্যাঁ। মেয়েটাও খাচ্ছিল কি? একটু আধটু। কখন শুতে গিয়েছিলে? ঘড়ি দেখিনি, তবে সেদিন মালটা বেশি টেনে ফেলেছিলাম স্যার। সময়টা বলতে পারবে না? বোধহয় ঘণ্টাখানেকের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। রীতা একটা পাঞ্চ তৈরি করেছিল, দারুণ জিনিস। পাঞ্চ? হ্যাঁ, 2-3 রকম মদ মিশিয়ে। যে লোকটা দরজা খুলল সে একজন চিনেম্যান চেহারার লোক, বেশ স্বাস্থ্যবান। সবর তার দিকে 2 সেকেন্ড চেয়ে রইল।
হু ডু ইউ ওয়ান্ট? এটা কি তোমার ঘর? অফকোর্স। এখানে রীতা দাস বলে কেউ থাকে? নো, আই লিভ অ্যালোন। জুলেখা শর্মা বলে কেউ? নো। হু দি হেল আর ইউ? পুলিশ ইন্টেলিজেন্স। মাই গড, কাম ইন। ঘরে ঢুকে সবার চারদিকে চেয়ে দেখে নিল। বোর্ডিং হাউসের ঘর যেমন হয় তেমনই, 10x12 মাপেরই হবে। দেয়ালে খুব চড়া রঙের ওয়ালপেপার লাগানো, একটা সরু খাট, টেবিলের ওপর একটা স্টেরিওতে মাইকেল জ্যাকসনের ক্যাসেট বাজছে, একটা ওয়ার্ড্রোব এবং নিত্য ব্যবহার্য কিছু জিনিস। একটা লোহার চেয়ার এগিয়ে দিয়ে লোকটা বলল, প্লিজ সিট ডাউন। তোমার বয়স কত? 36। ম্যারিড? নট ইয়েট। নো মানি টু ম্যারি। কি করো? এলিট সিনেমার গলিতে আমার ব্যাগ তৈরির কারখানা আছে, এ ভেরি স্মল এন্টারপ্রাইজ। তুমি ইন্ডিয়ান সিটিজেন? অফকোর্স। এ ঘরে কতদিন আছো? লাস্ট 10 ইয়ার্স। রীতা দাস বা জুলেখা শর্মা নামের কোনো মেয়েকে চেনো? না। এ ঘরে কোনো মেয়ে আসে? না না, ওসব এখানে হয় না। তাহলে কোথায় হয়? ইফ আই নিড এ গার্ল আই গো টু হার। থ্যাংক ইউ। আপনার নাম? সুনিতা রায়। আপনি এই স্কুলের ফিজিক্যাল ইন্সট্রাক্টর? হ্যাঁ। কতদিন এখানে কাজ করছেন? 11 বছরেরও বেশি। জুলেখা শর্মা বলে কেউ এখানে কাজ করে না বলছেন? না, কোনোদিনও নয়। ছোটোখাটো ছিপছিপে চেহারা পুলিশ অফিসারের নাতনি? না, এরকম কেউ এখানে কাজ করে না। আপনাদের সব স্টাফ আজ উপস্থিত আছেন কি? হ্যাঁ, ফুল স্টাফ। আমি তাদের দেখতে পারি কি? পারেন, তবে অনেকে এখন ক্লাসে আছেন। আমি অপেক্ষা করব। ওকে। নমস্কার জয়িতা দেবী। নমস্কার। আমাকে দেখে আপনি বোধহয় খুশি হননি। পুলিশের দুর্ভাগ্য, তাদের দেখে কেউ খুশি হয় না। না না, আপনি তো আপনার কাজ করছেন, বসুন। আমি খুব বেশি জেরা করার নেই, আজ খুব বেশি জেরা করার নেই, শুধু দু একটা প্রশ্ন। বলুন। মিতালি দেবীর ঘর থেকে খুনের রাতে কিছু জিনিস খোয়া যায়। জানি, শুনেছি। অনেক সময় খুনি তার মোটিভ ঢাকতে চুরিটা সাজিয়ে নেয়। আমাদের অ্যাঙ্গেল অফ এনকোয়ারিতে তাই আমরা চুরিটাকে গুরুত্ব দিইনি। উনি কলকাতা কাস্টমসের যে ডিক্লিয়ারেশন দিয়েছিলেন তাতে দেখছি উনি সঙ্গে কিছু মাত্র $200 এনেছিলেন। একটা হার আর বালা ছাড়া সোনাদানাও বিশেষ ছিল না। ওর সব গয়না আমেরিকায় এবং কলকাতার ব্যাংকের লকারে আছে, সুতরাং চুরির পরিমাণ বেশি নয়। এ ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? পারি। মিতালিদির হ্যান্ডব্যাগে $10,000 ছিল। 10,000? বলেন কি? টাকাটা উনি আমাকে দেখিয়েছিলেন। সেই হ্যান্ডব্যাগটায় আর কি ছিল? কয়েকটা গয়না। অত ডলার উনি এনেছিলেন কেন জানেন? বিশেষ করে যখন এখানেও ব্যাংকে ওর প্রচুর টাকা রয়েছে। জানি। মিতালি দিদি একটু অগোছালো টাইপের, একটু আনমনাও। ভারতবর্ষে আসার সময় প্লেন ধরার আগে বাড়ি থেকে বেরোবের মুহূর্তে ও দেখতে পায় বিছানায় বালিশের তলায় ডলারের গোছাটা পড়ে আছে। টাকাটা ফেলে এলে চুরি যাওয়ার ভয় ছিল, তাই তাড়াতাড়িতে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নেয়। হ্যান্ডব্যাগটা কি চুরি গেছে? না, তবে ডলার আর গয়না চুরি হয়েছে। ইস, অনেক টাকা না? হ্যাঁ, চুরির অ্যাঙ্গেলটাকে আমরা এখন একটু গুরুত্ব দিচ্ছি। আপনার কি মনে পড়ে মিথিলি দেবী দেশে আসার পর কোনো মেয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছিল কিনা? অনেক মেয়ে এসেছিল, ওর বান্ধবীরা রোজই তো আসতো। তাদের কথা বলছি না, বান্ধবী নয় এমন কেউ। আমি তো সবসময় বাড়িতে থাকতাম না। ছোটোখাটো ছিপছিপে চেহারার একটি মেয়ে, মাজা রং। মনে পড়ছে না। ভালো করে ভাবুন। জয়িতা ভাবল, তারপর মাথা নেড়ে বলল, না। তবে তবে একদিন একটা ফোন এসেছিল। হ্যাঁ বলুন।
ফোনটা করেছিল একটা মেয়ে। আমি ফোন ধরেছিলাম। মিতালির দিকে চাইছিল বলে আমি ওকেই ফোনটা দেই। অনেকক্ষণ কথা হয়েছিল। মিতালি দিদি ফোনটার পর খুব রেগে গিয়েছিল। আমাকে বলল, কি যাচ্ছে তাই ব্যাপার বলো তো, এ তো ব্ল্যাকমেল। বটে। আপনি জানতে চাননি কে ফোনটা করেছিল? চেয়েছিলাম। মিতালি দি বলল, একটা বাজে মেয়ে, চিনি না, খারাপ খারাপ কথা বলছিল। ব্যাস, আর কিছু নয়? না, ব্যাপারটা মিতালি দি তেমন পাত্তা দিল না, তবে খুব রেগে গিয়েছিল এটা মনে আছে। নমস্কার। মিঠু খুব ধীরে তার বিষণ্ণ মুখখানা তুলল। ব্যাংক এখন ফাঁকা। বেলা 3টে বেজে গেছে। টেবিলের ওপাশে শবর দাঁড়িয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে মিঠু বলল, বসুন। শবর বসল। কেমন আছেন? মিঠু মৃদু একটু হাসবার চেষ্টা করে বলল, আছি। আজ ঠিক জেরা করতে আসিনি। তাহলে কি অ্যারেস্ট করতে? এখনই নয়। আমি আর্লি অ্যারেস্টে বিশ্বাসী নই, বরং সন্দেহভাজনকে নাড়াচড়া করতে দিলে এবং নজর রাখলে ভালো কাজ হয়। তাই বুঝি? বলুন, কি করতে পারি আপনার জন্য? আমার জন্য নয়, দেশ ও দশের জন্য। আমার একটা ইনফরমেশন চাই। কিসের ইনফরমেশন? রিগার্ডিং বরুণ ঘোষ। অনেক কথাই তো হয়েছে। শবর মাথা নেড়ে বলল, তাহলেও অনেক কিছু জানা যায়নি। কি জানতে চান? গত 2-3 বছর ধরে ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্রয়ালের পরিমাণ হঠাৎ অস্বাভাবিক বেড়ে গিয়েছিল কিনা? ওর অ্যাকাউন্ট চেক না করে তো বলা যাবে না। চেক করুন। করছি। আর কিছু? হ্যাঁ। উনি কেমন লোক ছিলেন? সে কথা তো বলেইছি। লোনলি, উইডোয়ার, মিডল এজড? হ্যাঁ। শবর একটু হাসল, তারপর বলল, যতদূর জানি মিতালি দেবীর 2 বছর বয়সের সময় বরুণবাবুর স্ত্রী মারা যান। হ্যাঁ। তখন ওর দ্বিতীয়বার বিয়ে করার বয়স ছিল। হ্যাঁ। উনি মারা গেছেন 54 বছর বয়সে? তা হবে। বয়সটা খুব বেশি নয়। কি বলেন? আপনি একটা কিছু ইঙ্গিত করতে চাইছেন? হ্যাঁ। বুঝতে পারছেন কি? না, আন্দাজ করছি। তাহলে স্পষ্ট করে বলি, ওয়াজ দেয়ার এ উইমেন সামহোয়ার? আমি ঠিক জানি না। একটু ভাবুন। আপনার সঙ্গে তার যোগাযোগ ছিল। আপনি তার অ্যাকাউন্ট হ্যান্ডেল করেছেন। মিঠু ভ্রুকুচকে খানিক্ষণ চুপ করে রইল। শবর বলল, বলতে আপনার রুচিতে বাজছে কি? তা নয়। তাহলে এইটুকু বলতে পারি যে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, উনি কি সবসময় নিজেই টাকা তুলতে আসতেন? না, মাঝে মাঝে ওর রান্নার লোক হরেন বা ড্রাইভারও আসতো। আর কেউ? না। দেখুন, কেসটা সিরিয়াস একটা টার্ন নিচ্ছে। এই সময় দ্বিধা করলে আমরা মুশকিলে পড়ব। ভালো করে ভেবে দেখুন। দেখুন, বেয়ারার চেক তো যে কাউকেই দেওয়া যায়। উনি অনেকেই হয়তো চেক পেমেন্ট করতেন। সব মনে রাখা কি সম্ভব? না। তবু কোনো অস্বাভাবিকতা ঘটে থাকলে সেটা মনে থাকতে পারে। কিছু মনে পড়ছে না। আচ্ছা, উনি কি অনেকেই চেক পেমেন্ট করতেন? যতদূর মনে আছে, না। ওর আরও 3টে ফিকটিশাস অ্যাকাউন্ট আছে, সে তো আপনি জানেনই। এই 3টে অ্যাকাউন্ট থেকে উনি টাকা তুলতেন কি? খুব কম। মনে করে দেখুন তো, কখনো এই 3টের কোনো একটা থেকে এমন কেউ টাকা তুলতে এসেছেন কিনা যে একটি মেয়ে, যার বয়স এখন 32-33, ছিপছিপে, ছোটোখাটো, আনইমপ্রেসিভ চেহারা? মিঠু একটু হাসল। হাসলেন যে? এই বিবরণটা আপনি আরেকজনকেও দিয়েছেন। হ্যাঁ। জয়িতা দেবীকে? মনে পড়ছে না। শুনুন মিঠুবাবু, মানুষের ব্রেন একটা অনন্ত স্টোর হাউস, তাতে সব জমা থাকে। ব্রেনটা একটু ট্যাপ করুন, চোখ বুজে মেডিটেট করুন। মিঠু অসহায়ভাবে বলল, তার চেয়ে কম্পিউটারের শরণাপন্ন হওয়াই বোধহয় ভালো। গুড আইডিয়া। কম্পিউটার অবশ্য কোনো মুখশ্রী দেখাবে না, তবু ইট মে হেল্প টু রিমেম্বার। টেবিলের একধারে রাখা মনিটরটা চালু করে কিছুক্ষণ নিবিষ্টভাবে দেখল মিঠু। তারপর বলল,
পিনাকি শর্মার অ্যাকাউন্ট থেকে রেগুলার উইথড্রয়াল হয়েছে। অ্যামাউন্টটা প্রতি মাসে 3,000। সেলফ চেক? হ্যাঁ, উনি আমেরিকায় যাওয়ার আগে একটা বড় উইথড্রয়াল দেখছি। কত? 36,000। কি মনে হয়? বুঝতে পারছি না। টাকাটা উনি কাকে দিতেন? আপনি যা সাজেস্ট করছেন তা মেনে নিতে পারলে ভালো হতো হয়তো, কিন্তু মনে পড়ছে না তো। না, তাহলে আমি একটু সাজিয়ে দিই। বিইং এ উইডোয়ার উনি একটা শুকনো জীবন কাটাতেন। মেয়েটাকে মানুষ করতে হবে বলে এবং সৎ মায়ের ভয়ে বিয়েও করেননি। কিন্তু লাইফ হ্যাজ ইটস ডিমান্ড, সুতরাং একটু বেশি বয়সে, ধরুন লেট 40s উনি একজন কাউকে পিক আপ করেন। তাকে কখনো নিজের বাড়িতে জায়গা দেননি, কিন্তু রেগুলার তাকে ভিজিট করতেন। মাসে মাসে তাকে মাসোহারা দিতে হতো। পিনাকি শর্মা নামটাই হয়তো মেয়েটাকে বলেছেন। মেয়েটাও এক জায়গায় নিজেকে জুলেখা শর্মা বলে পরিচয় দিয়েছিল। এরকম হতেই পারে। খুব নির্দোষ ব্যাপার বলছেন? তা বলিনি, তবে সার্কামস্টান্সেস মে কম্পল এ ম্যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। চেকগুলো কি সবই সেলফ চেক? দেখতে হবে। দেখুন, তবে তারা নেই। মেয়েটাকে খুঁজে বের করাই এখন প্রথম কাজ। হরেনবাবু, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। যে আগে বলুন। আপনি কতদিন বরুণবাবুর বাড়িতে কাজ করছেন? তা 15-16 বছর হবে। যখন আপনি কাজে ঢোকেন তখন তো বরুণবাবুর স্ত্রী বেঁচে নেই। আগে না, তার কয়েক বছর আগেই মারা যান। একটা কথার জবাব ভেবেচিন্তে দিন। বরুণবাবুর চরিত্র কেমন ছিল? আগে ভালোই, চমৎকার মানুষ ছিলেন, কিন্তু আমরা জানি গত কয়েক বছর হলো বরুণবাবুর সঙ্গে একটি মেয়ের ঘনিষ্ঠতা হয়। মেয়েটিকে আপনি কখনো দেখেছেন? আগে না। আরও স্পষ্ট করে বলি, মেয়েটিকে বরুণবাবু এ বাড়িতে কখনো আনতেন না। হয়তো নিজের আসল পরিচয় দেননি, কিন্তু তিনি মেয়েটির কাছে যেতেন। আপনার কি মনে পড়ে গত কয়েক বছর যাবৎ বরুণবাবু মাঝে মাঝে বাইরে রাত কাটাতেন কিনা? তা কাটাতেন। গত বছর ধরে? হিসেব করিনি, 7-8 বছর হবে। এইবার খুব হিসেব করে জবাব দেবেন। মেয়েটি ছোটখাটো চেহারার, মাজা রং, ছিপছিপে কিন্তু রুগ্ন নয়। মেয়েটি কখনো রীতা দাস, কখনো জুলেখা শর্মা নামে পরিচয় দেয়। নাম জানি না, তবে আপনি যেমন বলছেন তেমন একটা মেয়ে বাবুর সঙ্গে একবার দেখা করতে এসেছিল। কবে? বাবু আমেরিকা যাওয়ার মাত্র কয়েকদিন আগে। দিদিমণি চলে যাওয়ার পর এ বাড়িতে মেয়ে ছেলে বড় একটা আসে না, তাই এ মেয়েটিকে দেখে একটু দ্বন্দ্ব লেগেছিল। কেন এসেছিল তা জানি না। বাবুর খোঁজ করাতে আমি তাকে ঘরে বসিয়ে বাবুকে খবর দিই। ওদের মধ্যে কি কথা হয়েছিল জানেন? না, তবে বাবু যে মেয়েটিকে দেখে রেগে গিয়েছিলেন তা দূর থেকেও চেঁচামেচি শুনে বুঝেছি। বলতে ভুলে গেছি, মেয়েটার সঙ্গে একটা বাচ্চা ছেলেও ছিল। ছেলে? কত বড় ছেলে? 4-5 বছর হবে। বরুণবাবু বরুণবাবু চেঁচিয়ে কি বলেছিলেন মেয়েটিকে? একটা দুটো কথা শুনেছি। একবার বললেন এখানে আসার দরকার ছিল না, আর একবারও যেন বললেন টাকা কি গাছে ধরে। আর কিছু শোনেননি? না। মেয়েটাকে আর কখনো দেখেছেন? হ্যাঁ। কবে এবং কোথায়? দিদিমণি যেদিন খুন হন তার 2 দিন আগে। কোথায়? ফটকের বাইরে। কি করছিল? চেয়েছিল। আমি বাজারে বেরোনোর সময় মুখোমুখি পড়ে যাই। কি চায় জিজ্ঞেস করায় বলল কাজ করছে। আগে একবার দেখেছিলাম, তাই চেনা চেনা ঠেকছিল। সঙ্গে ছেলেটা ছিল? না। কিরকম কাজ খুঁজছে বলল? সে কথা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। বলল গভর্নেন্স বা আয়া। আমি বললাম এখানে হবে না। তখন চলে গেল। চলে যাওয়ার অনেকক্ষণ বাদে কোথায় দেখেছি ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল যে এই মেয়েটাই বাবুর কাছে একবার এসেছিল। এ বাড়িতে সে ঢোকেনি ঠিক জানেন?
না। মিতালি দেবীর সঙ্গে দেখা করার চেষ্টা করেনি? আমার তো চোখে পড়েনি, তবে আমাকে তো বাজার হাট রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়। নয়নের মা বলতে পারবে হয়তো। সে কে? কাজের মেয়ে, ডেকে দিচ্ছি। নয়নের মা রোগা, কালো, মধ্যবয়স্কা, খুব পান খায়। সব শুনে টুনে বলল, এসেছিল। কবে? ওই সর্বনেশে ব্যাপার যেদিন হয় তার আগের দিন দুপুরে। দিদিমণি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না, মেয়েটা নিচের ঘরে বসেছিল। দিদিমণি নেমে এসে দেখা করলেন। দু চারটে কথার পরই ওপর থেকে শুনলাম দিদিমণি চিৎকার করে উঠলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আপনি চেঁচামেচি শুনে নেমে এলেন না? না, জারপোজ করছিলাম। ভাবলাম সাহায্য চাইতে এসেছে, কত লোকই তো আসে। দিদিমণি কিছু বলেছিলেন আপনাকে? না, একটু থমথমে মুখ করেছিলেন কিছুক্ষণ, তারপর আবার সব ঠিক হয়ে গেল। আর কিছু মনে পড়ছে? না। মেয়েটা ধমক খেয়ে উল্টে কিছু বলেছিল? না, আমি দোতলা থেকে দেখলাম গটগট করে বেরিয়ে গেল। পোশাকটা মনে আছে? সাদা চুড়িদার। আই অ্যাম ডিস্টার্বিং ইউ, কিন্তু কেসটা সিরিয়াস, কাজেই। ইটস ওকে অফিসার, হাউ ক্যান উই হেল্প ইউ? আমি একটি ছেলের সন্ধান করছি। এখন তার বয়স হবে 6-7। নাম জানি না, কিন্তু পদবিটা শর্মা হলেও হতে পারে। বাবার নামও জানি না, তবে দেয়ার ইজ এ পসিবিলিটি যে বাবার নাম পিনাকি শর্মা। আপনাদের রেকর্ডটা কনসাল্ট করবেন? নো প্রবলেম, আপনি বসুন, আমি আসছি। হেডমিস্ট্রেস উঠে গেলেন। সবর বসে রইল, অন্ধকারে ঢিলছোড়া, তবু লেগেও যায় অনেক সময়। মেরিস স্কুল নামটা যখন জুলেখার মুখে এসেছে, তখন হলেও হতে পারে ওর ছেলে এই স্কুলে পড়ে। হেডমিস্ট্রেস 15 মিনিটের মধ্যেই ফিরে এলেন, মুখে একটু উদ্বেগ। ইয়েস অফিসার, ক্লাস 2তে 2জন শর্মা আছে, টুইন ব্রাদার্স, কিন্তু ওদের বাবার নাম সুজিত শর্মা, এ মার্চেন্ট। মিস্টার শর্মা প্যারেন্টস মিটিংয়ে আসেন, আমরা তাকে চিনি। সবর মাথা নেড়ে বলল, না, এরা নয়। দেন উই আর সরি। সবর উঠতে যাচ্ছিল, তারপর মাথায় বজ্রাঘাতের মতো একটা কিছু চমকে গেল তার। কি বোকা সে! ম্যাডাম। ইয়েস অফিসার, আই অ্যাম মেকিং এ মেস অফ থিংস, কিন্তু দয়া করে আমাকে আরেকটা ইনফরমেশন দিন। বলুন। ছেলেটার পদবি সম্ভবত ঘোষ, বাবার নাম বরুণ ঘোষ। নিশ্চয়ই, বসুন, আমি চেক করে আসছি। 15 মিনিট যেন 15 ঘন্টার মতো কাটল। হেডমিস্ট্রেস ফিরে এলেন। ইয়েস অফিসার, হি ইজ ইন ক্লাস 2। প্রীতিশ ঘোষ, বাবা বরুণ ঘোষ, মা দোয়েল ঘোষ। ঠিকানা 20A/6 হরিশ চ্যাটার্জি বাই লেন। সবর চিরকুটটা পকেটে রেখে বলল, থ্যাংক ইউ ম্যাডাম, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। দরজা খুলল সেই মেয়েটাই। তাকে দেখে একটুও চমকালো না, চোখে চোখ রেখে একটু চেয়ে রইল, তারপর দরজাটা ছেড়ে দিয়ে বলল, আসুন। চিনতে পারছেন? পারছি, জানতাম আপনি আসবেন। গলির মধ্যে একটা পুরনো বাড়ির একতলার ছোট্ট বাসা। ভিতরটা অপরিচ্ছন্ন নয়, বরং বেশ তকতকে ঝকঝকে। একটা ডিভান আছে, দুটো বেতের চেয়ার, কাচের শোকেসের ওপর একটা রঙিন টিভিও, পাশে ভিসিআর। এটা স্পষ্টতই বাইরের ঘর। ভিতরে একখানা শোয়ার ঘরও আছে। সবর বেতের চেয়ারটায় বসল। জুলেখা পর্দা সরিয়ে ভিতরে গেল। 2 মিনিটের মধ্যেই ফিরে এলো। বসুন, কথা আছে। জুলেখা ওরফে রীতা ওরফে দোয়েল ডিভানটায় বসল, একটু জড়সড়। আপনার আসল নামটা কি? দোয়েল। বরুণ ঘোষের সঙ্গে পরিচয় কবে হয়েছিল? প্রায় 9 বছর আগে। উনি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন একটা চেক আপের জন্য। ব্রঙ্কিয়াল কার্সিনোমা সাসপেক্টেড। খুব অসুস্থ ছিলেন। আমি তখন ওখানে আয়া ছিলাম। তখনই ঘনিষ্ঠতা হয়? হ্যাঁ,
উনি আমাকে খুব পছন্দ করতেন, আমিও ওকে। অ্যান্ড দ্যাটস দ্যাট। তখন আমার বয়স 24-24, ওর mid-40s, উইডোয়ার। উই ফেল্ট ফর ইচ আদার। তারপর উনি ভালো হয়ে গেলেন, ক্যান্সার হয়নি। তখন ওর মেয়ের বিয়ে কি হয়ে গেছে? অসুখের পরে মেয়ের বিয়ে হয়, ডিভোর্স হয়, মেয়ে চলে যায় আমেরিকায়। তখন ভীষণ লোনলি, আমাকে ওর খুব দরকার হতো। বন্দোবস্তটা কীরকম ছিল? উনি এই বাড়ির এই অংশটা লিজ নিয়েছিলেন আমার নামে, 10 বছরের লিজ। মাসে মাসে 2000 টাকা মাসোহারা দিতেন। এখানেই আপনাদের দেখা সাক্ষাৎ হতো? হ্যাঁ। এর আগে আপনি কোথায় থাকতেন? আমার মায়ের সঙ্গে, মমিনপুরে। আপনার মা এখনও সেখানে আছেন? না, মারা গেছেন। সেই বাড়িটা? ওটা ভাড়া বাড়ি, আমার দাদা থাকে, তার সঙ্গে আমার সম্পর্ক নেই। আপনি ইংরেজি বলা কোথায় শিখলেন? স্কুলে। বাবা যখন বেঁচে ছিলেন আমাদের অবস্থা ভালো ছিল। বাবা চাকরি করতেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তিনি মারা যাওয়ার পর আমরা ভীষণ খারাপ অবস্থায় পড়ি। পড়াশোনা ছাড়তে হয়, চাকরি নিতে হয়, তাও আয়ার চাকরি এবং ক্যাজুয়াল। দাদা বাড়ি থেকে তাড়াতে পারলে বাঁচে, তারও অবশ্য অবস্থা খারাপ ছিল। বরুণবাবুকে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? বহুবার। বিয়ে হলো না কেন? উনি লোকনিন্দার ভয় পেতেন। একবার রাজি হতেন, আবার নানা টালবাহানা করে পিছিয়ে যেতেন। বিয়ে না করেই সন্তান হলো? হ্যাঁ, উনি অ্যাবর্শন করাতে চেয়েছিলেন, আমি রাজি হইনি। ভেবেছিলাম বাচ্চা হলে হয়তো বিয়েতে রাজি করাতে পারব। উনি রাজি হননি? না, ওই তো বললাম, খুব দোনোমনো করতেন। আমি ওর ছেলের মা, আমি ভীষণ ইনসিকিউরিটি ফিল করতাম। উনি টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করতে পারতেন তো? টাকা পয়সার ব্যাপারে উনি খুব উদার ছিলেন না। উনি যা দিতেন তাতে চলতো না। ছেলে হওয়ার পর খরচ তো বেড়েছিল। বিয়ের জন্য চাপ দিতাম বলে উনি ক্রমে ক্রমে আমার উপর বিরক্ত হয়ে উঠছিলেন। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। উনি কি ছেলেকে ভালোবাসতেন? বাবা যেমন ছেলেকে ভালোবাসে তেমন নয়, তবে বোধহয় মায়া একটু ছিল। আদর টাদর করতেন। তারপর কি হলো? উনি মেয়ের কাছে আমেরিকা গেলেন 1 বছরের জন্য। আমাকে মাত্র 20,000 টাকা দিয়ে গিয়েছিলেন। আমার ছেলের স্কুলের বেতনই মাসে 150 টাকা, আরও খরচ আছে। আমি ফের আয়ার চাকরি শুরু করেছিলাম, কিন্তু বাজার খারাপ, আয় সামান্যই হতো। আপনি কি ওকে ব্ল্যাকমেল করতেন? ব্ল্যাকমেল? না, কথাটা তখন মাথায় আসেনি। উনি একটা ডায়েরিতে ব্ল্যাকমেল করার কথা লিখে গেছেন, অবশ্য তাতে আপনার নাম নেই। ব্ল্যাকমেল নয়, তবে উনি আমেরিকা যাওয়ার অনেক আগে থেকেই আমার কাছে আসা বন্ধ করেছিলেন। আমি ভয় পাচ্ছিলাম উনি হয়তো আমার সঙ্গে সম্পর্ক রাখবেন না। বাধ্য হয়ে আমি ওর কাছে যাই। ওর বাড়িতে যাওয়া বারণ ছিল আমার। বাধ্য না হলে যেতাম না। আমার একার জন্য তো নয়, ছেলেটাকে তো দেখতে হবে। উনি আমাকে দেখে খুব রেগে যান। আমি টাকা পয়সার কথা বলাতে উনি বলেন, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? এটা কি ব্ল্যাকমেল? আপনি বলুন তো। না। তারপর বলুন। সেই অবধি উনি 20,000 টাকা দিয়েছিলেন। তারপর? উনি আমেরিকা চলে যাওয়ার পর আর যোগাযোগ ছিল না। উনি আমাকে চিঠি লিখতেন না কখনো। আমার তো লেখা বারণই ছিল। 1 বছর বাদে উনি ফিরে আসার পর আমার সঙ্গে দেখা করেন। দেখলাম খুব নরম হয়ে পড়েছেন। আমার প্রতি যেন একটা টানও হয়েছে। সেই দুর্বলতার সুযোগে আমি ফের বিয়ের কথা তুললাম। উনি নিমরাজি ছিলেন, তবে চিন্তা ছিল বিষয় সম্পত্তি নিয়ে। বিয়ে করলে প্রীতিশ ওর সম্পত্তির মস্ত ভাগিদার হয়ে দাঁড়াবে, সেটা উনি যেন খুব একটা পছন্দ করছিলেন না। তবে শেষ অবধি রাজি হয়েছিলেন। এমনকি ওর কথা মতো আমি একজন ম্যারেজ রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করে নিয়মকানুন জেনে আসি। কিন্তু উনি হঠাৎ করে মারা যাওয়ায় সব ভেস্তে যায়। মিতালি দেবীর সঙ্গে আপনি যোগাযোগ করেছিলেন কি এইসব কথা জানানোর জন্য? হ্যাঁ। আর 1 বছর পর এই বাড়ির লিজ শেষ হয়ে যাবে, আমার মাসোহারা বন্ধ।
চাকরি থেকে হাতে টাকা পয়সা আসছে না। আমি কি করতে পারি বলুন তো? আমার ছেলে অবৈধ সন্তান আমি জানি, কিন্তু ধর্ম তো ওরই সন্তান। ও কেন অন্যায়ভাবে বঞ্চিত হবে? সেই জন্য আমি প্রথমে ওকে টেলিফোনে সব খুলে বলার চেষ্টা করি। উনি ভীষণ উত্তেজিত হয়ে পড়েন, আমাকে উল্টে গালাগাল করেন। আপনি কল গার্লের জীবিকা কবে থেকে বেছে নেন? মাথা নিচে করে একটু চুপ করে থেকে দোয়েল মাথা তুলে বলল, উনি আমেরিকা যাওয়ার প্রায় 7-8 মাস পরে। কল গার্ল নয়, আমি নার্সিং হোম থেকে একজন মধ্যবয়স্ক পেশেন্টের সঙ্গে তার বাড়ি যাই, সেখানেই শুরু। তবে ইচ্ছে হতো না, বাধ্য হই। সমীরণ বা পান্টুর কেসগুলো কি? পান্টুর সঙ্গে এক রাতে ছিলাম, ফর অ্যাক্সেস টু দ্যাট হাউস। কি চেয়েছিলেন? শেষবার চেষ্টা করেছিলাম মিতালির কাছ থেকে কিছু সাহায্য পেতে। ও আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তখন ঠিক করি চুরি করব। চুরির পক্ষে কি পার্টির দিনটাই প্রশস্ত ছিল? হ্যাঁ, অনেক লোকের ভিড়ে আমি ঢুকে যেতে পারবো বলে বিশ্বাস ছিল। পান্টু যে মিতালির প্রাক্তন প্রেমিক জানতেন? জানতাম, বরুণবাবুর কাছে সব শুনেছি। সমীরণের সঙ্গে কিভাবে এবং কেন জুটে গিয়েছিলেন? খনিকা অর্থাৎ ওর গার্লফ্রেন্ডকে আমি অনেক দিন চিনি। কিছুদিন ওর বাচ্চার বেবি সিটিংও করেছি। ওই সময় আমি ওদের বাড়িতে ওর বাচ্চা রাখছিলাম। খনিকা সমীরণের ওপর রাগ করে চলে আসে। আমি ঠিক করি সমীরণের সঙ্গে থাকব, তাতে খানিকটা ইনফর্মড থাকা যাবে। এবার আসল কথায় আসুন দোয়েল দেবী। দোয়েল এই প্রথম একটু হাসল। হাসলে মুখখানা ভারী সুন্দর দেখায়, লক্ষ্য করল সবর। পার্টির রাতে আমি দোতলায় উঠি। কিভাবে? পিছনের বাগান দিয়ে, খুব সোজা। বলুন। দোতলার ঘরে ঢুকে চারদিক খুঁজে হ্যান্ডব্যাগটা পেয়ে যাই। রাত তখন কটা? 9:30 থেকে 10টার মধ্যে। খুব রিস্ক ছিল না? ছিল। তারপর $10,000 ছিল। টাকাটা আর দুটো গয়না সরিয়ে ফেলি। কিন্তু জানি আপনি কি শুনতে চান, কিন্তু আপনাকে হতাশ হতে হবে। রাত 10টার পর আর আমি ও বাড়িতে ছিলাম না। খুনটা আমি করিনি মিস্টার দাশগুপ্ত। সবর স্থির দৃষ্টিতে চেয়ে রইল দোয়েলের দিকে। দোয়েল চোখ সরাল না, সমানে সমানে তাকিয়ে থেকে বলল, আমি আমার ছেলের স্বার্থে ওই অপরাধটুকু করেছি। চুরি বললে চুরি, আইন আমার পক্ষে নেই, কিন্তু ধর্ম তো ন্যায্য তো। আমার এবং আমার ছেলের কিছু পাওনা হয়। $10,000 এমন কিছু বেশিও নয়। বরুণবাবুর স্ত্রী হতে পারলে আমার পাওনা অনেক বেশি হতে পারত। আপনি কি আমাকে অ্যারেস্ট করবেন? আপনার অ্যালিবাই আছে? খুনের সময় রাত 1টা থেকে 2টোর মধ্যে? ও সময় সবাই ঘুমোয়, কে সাক্ষী দেবে বলুন? আপনি কোথায় ছিলেন? দোয়েল একটা শ্বাস ফেলে বলল, আপনাকে আবার হার মানতে হবে, কারণ আমার ফুল প্রুফ অ্যালিবাই আছে। কীরকম? সেই দিন $10,000 পেয়ে আমার খুব আনন্দ হয়েছিল। ফিরে এসে আমি পাশের ফ্ল্যাটের বৌদির সঙ্গে অনেকক্ষণ গল্প করি। ওরা মাঝে মাঝে আমার ফ্ল্যাটে ভিসিআর ও ছবি দেখতে আসে। সেই রাতে ওদের পুরো পরিবার আর আমি এই ঘরে বসে রাত 11টা থেকে ভোর 4টে অবধি দুটো বাংলা আর একটা হিন্দি সিনেমা দেখেছি। আপনি খোঁজ করলেই জানতে পারবেন। আরও বলি, পাড়ার আরও দুটো মেয়েও সেই রাতে আমার ঘরে বসে ছবি দেখেছে। কোয়াইট এ ক্রাউড। সবর মাথা নেড়ে বলল, বুঝেছি। চুরির জন্য আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু খুনের জন্য নয়। খুনিকে আপনার আরও একটু খুঁজতে হবে। আমি আপনাকে অ্যারেস্ট করছি না। তাহলে? আমি আপনার সঙ্গে একটা বাণিজ্য করতে চাই। সিম্পল বার্টার। কি বলুন? লিভ এ ক্লিন লাইফ। যা করেছেন করেছেন, আর নয়। দোয়েলের চোখ ভিজে গেল। কে নোংরা জীবন কাটাতে চায় বলুন? যা করেছি ছেলের স্বার্থে, মা হয়ে। ছেলের জন্য মা সব পারে। পারে না বলুন? তবে আর নয়, কথা দিচ্ছি। এবার আরও একটু কথা আছে।
হয়তো আপনি পারেন ধাঁধাটা কাটাতে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।